শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা নবযুগের মহাদানব। কলকাতার মায়ারঞ্জু ছেদন করেছিল জয়ন্ত ও মানিক। বাসা বেঁধেছিল তারা পুরীর সমুদ্র তটে একেবারে একদিকের শেষ বাড়িতে। সেখানে মানুষের আনাগোনা খুব কম। চোখ খুললেই দেখা যায় কেবল নীল সাগরের তরঙ্গের পর তরঙ্গ সাদা ফেনার মালা পরে সুদীর্ঘ সৈকতের উপর ভেঙে পড়ছে আর পড়ছে আর পড়ছে, ভেঙে পড়ছে অহরহ, কিবা রাত কিবা দিন। সূর্য এসে চন্দ্র এসে সেই সদা চঞ্চল চলচ্চিত্রের ওপর মাখিয়ে দিয়ে যায় সোনালি রূপলি আলোর পালিশ। আরো দূরে নজর চালিয়ে যাও, পাবে কেবল নিস্তরঙ্গ, নিশ্চেষ্ট নীলিমার অসীমতা, এবং সর্বক্ষণই মুগ্ধ চোখে ওই দেখতে দেখতে তৃপ্ত শ্রবণে শুনতে পাবে তুমি সেই রোমাঞ্চকর সুগম্ভীর মহাসঙ্গীত। পৃথিবীতে মনুষ্য সৃষ্টিরও লক্ষ লক্ষ বৎসর আগে থেকে মহাসাগর প্রত্যহই যা গেয়ে আসছে বিপুল উৎসাহে। নিশ্চিন্ত আলস্যের ভেতর দিয়ে শুয়ে গড়িয়ে স্বপন দেখে পরম সুখে বেশ কেটে যাচ্ছিল দিনের পর দিন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাসা ছেড়ে বেরিয়ে পড়ে সাগর সৈকতে পদচারণ, বালুকা শয্যা থেকে সাগর তরঙ্গের দেওয়া বিচিত্র উপহার সংগ্রহ, দুপুরে সমুদ্রের নীল জলে ডুব এবং ভেসে এবং সাঁতার কেটে অবগাহন, বৈকালে নুলিয়াদের ডিঙায় চেপে সাগর ভ্রমণ, এবং রাত্রে সমুদ্রের নৃত্যশীল বীচিমালার উপরে হীরার গুঁড়ো ছড়িয়ে জ্যোৎস্নার লীলা দর্শন। কলকাতার কথা তাদের মনেও পড়ত না, কিন্তু আচম্বিতে কলকাতা একদিন জানিয়ে দিলে নিজের অস্তিত্ব। নগর ত্যাগ করে জনতার নাগালের বাইরে পলায়ন করলেও নাগরিকদের মুক্তি দেয় না নগরের নাগপাশ। এলো একখানা টেলিগ্রাম, বহন করে এই সমাচার: জয়ন্ত, অবিলম্বে কলকাতায় চলে এসো, ভয়াবহ মামলা, কোনো গতিকে বেঁচে গিয়েছি, ঘটনার পর ঘটনা, তোমরা নেই বলে অত্যন্ত অসহায় অবস্থায় পড়ে আছি। ইতি সুন্দর। একটা দীর্ঘশ্বাস ফেলে জয়ন্ত কেবল বললে, মানিক বললে, আমরা ছাড়তে চাইলেও কমলি আমাদের ছাড়বে না। নিশ্চয়ই খুব জটিল রহস্যময় মামলা। বলা বাহুল্য, কিন্তু আমাদের পক্ষে এখন কিংকর্তব্য? বাঁধো তল্পিতল্পা, কেনো কলকাতার টিকিট। পুরী থেকে জয়ন্ত টেলিগ্রামে সুন্দরবাবুকে জানিয়ে দিয়েছিল কবে কখন তারা কলকাতায় এসে পৌঁছবে। কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে তারা সবে চা পান করতে বসেছে। এমন সময় সুন্দরবাবুর আবির্ভাব, রীতিমতো হন্তদন্ত মূর্তি। জয়ন্ত বললে, আসতে আজ্ঞা হোক, চাটা আনতে বলি? আরে থ্রো করো তোমার চা টায়ের কথা, আগে মামলাটার কথা শোনো। বসুন। মানিক বুঝলে সুন্দরবাবু যখন চায়ের সঙ্গে টায়ের লোভ সংবরণ করলেন, ব্যাপার তখন নিশ্চয়ই গুরুতর। সুন্দরবাবু উপবেশন করে খবরের কাগজ থেকে কেটে নেওয়া একটা অংশ জয়ন্তের হাতে দিয়ে বললে, প্রথমে এটা পড়ে দেখো, ঘটনাটা ঘটেছে ৩রা মে তারিখে। জয়ন্ত পাঠ করলে, কলকাতায় অলৌকিক অতিকায় দস্যু। গতকল্য রাত্রি 10:30টার সময় চিনুভাই চুনিলাল ও হীরালাল গোবিন্দলাল নামে দুইজন রত্ন ব্যবসায়ী নিজেদের দোকান বন্ধ করিয়া বাসার দিকে ফিরিয়া আসিতেছিলেন। তাহাদের সঙ্গে ছিল বহুমূল্য রত্নে পরিপূর্ণ 2টি ছোট ব্যাগ। বড়বাজারে বাসার সামনে আসিয়া তাহারা যখন রিক্সা হইতে নামিবার উপক্রম করিতেছেন, তখন পিছন হইতে হঠাৎ একখানা কালো রঙের প্রাইভেট মোটর গাড়ি আসিয়া রিক্সার উপর ধাক্কা মারে। রিক্সাখানি তৎক্ষণাৎ উল্টাইয়া যায় এবং আরোহী দুইজনও পথের উপরে পড়িয়া গিয়া আহত হন। ঠিক সেই সময় মোটরের ভিতর হইতে বাহিরে আসিয়া দাঁড়ায় অদ্ভুত এক মূর্তি। তাহার সঠিক বর্ণনা কেহই দিতে পারিতেছে না বটে, কিন্তু মোটামুটি এইটুকু জানা গিয়াছে যে মূর্তিটার মাথার উচ্চতা অন্তত 7 ফুটের কম হইবে না।
তাহার মুখ মানুষের মতো, কিন্তু তাহার চক্ষু দিয়া নির্গত হইতেছিল বিদ্যুতের মতো তীব্র এমন দুইটি অগ্নিশিখা, যা পথের অন্ধকারকে আলোকিত করিয়া তুলিয়াছিল মোটরের হেডলাইটের মতো। তাহার দেহ মানুষের মতো, কিন্তু সেই দেহের ওপরে ছিল লোহার বর্ম বা ওই রকম কঠিন কোনো কিছু। চোখের পলক ফেলিতে না ফেলিতে সেই বিভৎস মূর্তিটা রত্ন ব্যবসায়ীদের উপরে ঝাঁপাইয়া পড়িয়া মূল্যবান ব্যাগ দুইটা ছিনাইয়া লয়। চিনু ভাই বাধা দিবার চেষ্টা করিতেই সে তাহাকে এমন সজোরে ঘুষি মারে যে চোয়ালের হাড় ভাঙিয়া তিনি তৎক্ষণাৎ অচেতন হইয়া পড়েন। পর মুহূর্তে মূর্তিটা আবার মোটরে গিয়া ওঠে এবং ড্রাইভারও তীর বেগে গাড়ি চালাইয়া অদৃশ্য হইয়া যায়। এই অমানসিক দস্যু কেহ কখনোই দেখে নাই, এবং এমন অসম সাহসিক রাহাজানির কথাও কেহ কখনো শ্রবণ করে নাই। বড় বাজারে ভীষণ উত্তেজনার সৃষ্টি হইয়াছে। অনেকেই ব্যাপারটাকে অলৌকিক ঘটনা বলিয়া ধরিয়া লইয়াছে, কিন্তু ইহার মধ্যে লৌকিক রহস্য হইতেছে যে হতভাগ্য রত্ন বণিকদের প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়াছে। পুলিশ জোর তদন্তে নিযুক্ত হইয়াছে। খোঁজ খবর লইয়া আমরা পরে এ সম্বন্ধে আমাদের মতামত প্রকাশ করিব। জয়ন্তের পাঠ শেষ হলে পর সুন্দরবাবু আর এক টুকরো কাগজ এগিয়ে দিয়ে বললেন, ওই কাগজেই দ্বিতীয় একটি ঘটনার বিবরণ বেরিয়েছে। 11ই মে তারিখের ঘটনা। জয়ন্ত আবার পড়লে, আবার সেই অমানসিক দস্যু। অতিকায় অমানসিক দস্যু দ্বিতীয়বার দেখা দিয়েছে। গুলজারিমাল আগরওয়ালা একজন বিখ্যাত মারোয়ারি ব্যবসায়ী। গতকাল সন্ধ্যার পর তিনি নিজের মোটরে মফস্বল হইতে কলিকাতায় ফিরিতেছিলেন। তাহার সঙ্গে ছিল মোট 15,000 টাকা মূল্যের কয়েকটি সোনার বার বা তাল। সেগুলো একটা কাঠের বাক্সের ভিতরে বন্ধ ছিল। গাড়ির মধ্যে ছিল আরো 3 জন লোক, চালক ও 2 জন দারোয়ান। তাদের মধ্যে একজন বন্দুকধারী। গাড়ি যখন দমদম ছাড়াইয়া আসিয়াছে, তখন বিপরীত দিক হইতে হঠাৎ একখানা কালো রঙের প্রাইভেট মোটর ছুটিয়া আসিয়া পথ জুড়িয়া দাঁড়াইয়া পড়ে। গুলজারিমালের ড্রাইভারও তার গাড়ি থামাইতে বাধ্য হয়। আচম্বিতে কালো রঙের গাড়ির ভেতর হইতে একটা ভয়াবহ মূর্তি পথের উপরে লাফাইয়া পড়ে। মাথায় সে প্রায় 7 ফুট লম্বা এবং তার 2 চক্ষে জুলজুলে প্রচণ্ড অগ্নিশিখা। তার সেই ভয়ঙ্কর মূর্তি দেখিয়া গাড়ির আরোহীদের দেহ, মন, চক্ষু দারুণ আতঙ্কে আচ্ছন্ন হইয়া যায়, এবং তাদের সেই আচ্ছন্ন ভাবটা কাটিতে না কাটিতেই মূর্তিটা গাড়ির ভেতরে লাফাইয়া পড়ে। তারপর প্রত্যেক আরোহীকেই এমন বিদ্যুৎ বেগে শিশুর মতো শূন্যে তুলিয়া পথের উপরে ছুঁড়িয়া ফেলিয়া দেয় যে কেউ একখানা হাত পর্যন্ত নাড়িবারও অবসর পায় না। পথের উপরে গিয়া পড়িয়া কেউ অর্ধচেতন ও কেউ বা একেবারেই অচেতন হইয়া যায়। তারপর ভালো করিয়া জ্ঞান ফিরাইয়া পাইবার পর তারা দেখে গুলজারিমালের গাড়ির ভেতর হইতে সোনার তালের বাক্সটা অদৃশ্য, এবং সেই কালো গাড়িখানারও আর কোনো পাত্তা নেই। বেশ বুঝা যাইতেছে এই আশ্চর্য ও ভয়াল মূর্তিটাই গত 3রা তারিখের রাত্রে বড় বাজারে গিয়া রাহাজানি করিয়াছিল। এমন রহস্যময় ঘটনা কলিকাতায় আর কখনো ঘটিয়াছে বলিয়া শুনি নাই। পুলিশ যদি অবিলম্বে এই রহস্যের কিনারা করিতে না পারে, তাহা হইলে কলিকাতায় কোনো ধনী আর নিজের ধন প্রাণ নিরাপদ বলিয়া মনে করিতে পারিবে না। পড়া শেষ করে জয়ন্ত বললে, এরপরেও আরো কোনো ঘটনা ঘটেনি তো? সুন্দরবাবু বললেন, ঘটেছে বই কি, কিন্তু এবারে ঘটনাস্থলে প্রবেশ করবেন সুন্দরবাবু স্বয়ং। বলেন কি? এবার তোমরা আমার মুখেই শুনতে পাবে প্রত্যক্ষদর্শীর বর্ণনা। তাহলে সেই অমানসিক মূর্তির সঙ্গে আপনারও চাক্ষুষ পরিচয় হয়েছে? হ্যাঁ, শোনো। সুন্দরবাবু বললেন, 17ই মে তারিখের রাত্রি। কলকাতার পথে পথে আজকাল গুন্ডার অত্যাচার বড়ই বেড়ে চলেছে। রোজই থানায় থানায় নালিশের পর নালিশ হয়। তাই সেদিন রাত 12টার পর জনাকয় লোক নিয়ে রোডে বেরিয়েছিলুম, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটে রাত্রিবেলাতেই। হঠাৎ
কানহাইয়ালাল হরগোবিন্দের গদির সামনে গিয়ে দেখি হুলুস্থুল কাণ্ড। লোকজনের ছুটোছুটি, হুটোপুটি, চিৎকার, আর্তনাদ, সে কি হল্লা! তাড়াতাড়ি দলবল নিয়ে সেই দিকে দৌড়ে গেলুম। গদির ভেতর থেকে একজন লোক বাইরে বেরিয়ে ছুটে পালিয়ে আসছিল। তার একখানা হাত চেপে ধরে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি? সে সভয়ে পিছন পানে একবার তাকিয়েই কাদো কাদো গলায় বলে উঠল, ভূত, দৈত্য, রাক্ষস। তারপরই প্রাণপণ শক্তিতে এক টান মেরে আমার হাত ছাড়িয়ে চটপট পা চালিয়ে পালিয়ে গেল। ভূত, দৈত্য, রাক্ষস, তোমরা বুঝতেই পারছো তো, তার আগেই কলকাতার ওই দুটো আশ্চর্য ঘটনার কথা আমার কর্ণগোচর হয়েছে। আমারও মনটা তৎক্ষণাৎ চাঙ্গা হয়ে উঠল। পুলিশের কাছে ভূত, দৈত্য, রাক্ষস বলে কিছুই নেই। ডিউটি ইজ ডিউটি। সাক্ষাৎ সমনের নামেও ওয়ারেন্ট বেরুলে আমরা তাকে গ্রেপ্তার করবার চেষ্টা করব। ভগবানের হুকুমের ওপরেও থাকে আমাদের ওপরওয়ালার হুকুম। সুতরাং সেই ভূত কিংবা রাক্ষসের সঙ্গে দেখা করবার জন্য পাহারাওয়ালাদের ডেকে নিয়ে গদির ভেতরে ঢুকবো করছি। এমন সময় শুনতে পেলুম বাড়ির ভেতর থেকে বাইরের দিকে এগিয়ে আসছে কোনো একটা ধাতব শব্দ, ঘটাং ঘটাং ঘটাং। তারপরই চোখের সামনে দেখা দিলে যে বিভীষণ মূর্তি, ভাষায় তার সঠিক বর্ণনা দেওয়া অসম্ভব, কারণ তেমন সৃষ্টি ছাড়া মূর্তি বর্ণনা করবার জন্য মানুষের ভাষা সৃষ্টি হয়নি। তার উচ্চতা 7 ফুটের কম হবে না। কেশলেশহীন গোলাকার মাথা, বেড়ে রয়েছে 3খানা চাকার মতো কি, প্রায় মানুষের মতো মুখ, কিন্তু মরার মতো ভাবহীন। মানুষেরই মতো 2খানা হাত আর 2খানা পা, কিন্তু তার আপাত মস্তক যেন অদ্ভুত এক লোহার বর্ম দিয়ে ঢাকা। আর তার সেই চোখ, সে দুটো সত্যিই যেন চোখ নয়, যেন হেডলাইটের তীব্র আলো। আর সেই অতি আজব আলোক চক্ষু দুটো ঘুরে ঘুরে এদিকে ওদিকে যেদিকে ফিরছে সেই দিকটাই হয়ে উঠছে আলোয় আলোয় আলোময়। আমি তো অবাক, দস্তুর মতো কিংকর্তব্য বিমূঢ়। তা না হয়ে উপায়ও ছিল না। অতি ভীষণ দুঃস্বপ্নেও যা কোনোদিনও কেউ কল্পনা করতে পারেনি, তাকেই দেখছি চোখের সামনে এই রাজধানী কলকাতার রাজপথে একেবারে সাকার অবস্থায়। তখনই যে মাথা ঘুরে জ্ঞান হারিয়ে চিৎপটাং হইনি, এজন্যে নিজেই আমি নিজেকে যথেষ্ট বাহাদুরি দিতে পারি। মূর্তিটা কথা কইলে, বেয়ারা গলায় বললে, ভো ভো ভো। ভো ভো কি রে বাবা, ওর মানে কি? মূর্তির হাতে একটা বেশ বড়সড় মোড়ক রয়েছে, তার ভিতরেই কি আছে? ওটা গদি থেকে লুট করা কোনো চোরাই মাল নয় তো? আমি তখনই সজাগ হয়ে চেঁচিয়ে উঠলুম, এই সেপাই, পাকড়াও পাকড়াও। 6 জন বলিষ্ঠ হৃষ্টপুষ্ট পশ্চিমা পাহারাওয়ালা চারদিক থেকে ছুটে গিয়ে আক্রমণ করলে মূর্তিটাকে। কিন্তু চোখের নিমেষে যে কাণ্ডটা হলো, বললে তোমরা হয়তো বিশ্বাস করতে চাইবে না। মূর্তিটা মাত্র 1খানা হাত ও 1খানা পা ব্যবহার করে কারুকে মারলে ঘুষি এবং কারুকে মারলে লাথি। একবারের বেশি দ্বিতীয়বার কাউকে মারতে হলো না, কিন্তু সঙ্গে সঙ্গে সেই 6 জন জোয়ান পাহারাওয়ালা দারুণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠে প্রপাত ধরণীতলে। তাদের কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ বা ছটফট করতে লাগলো। জয়ন্ত, তোমার গায়ে যে অসুরের মতো শক্তি আছে তার বহু প্রমাণ আমি পেয়েছি, কিন্তু সেই মূর্তিটার পাল্লায় পড়লে তুমিও যে কিছুতেই আত্মরক্ষা করতে পারবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার যে অবিশ্বাস্য শারীরিক শক্তির প্রমাণ পেলুম, আমার তো বিশ্বাস সে একলা অনায়াসেই মত্ত মাতঙ্গের সঙ্গে লড়াই করতে পারে। হঠাৎ মূর্তিটা ফিরে দাঁড়িয়ে আগুন চোখে আমার দিকে তাকিয়ে ওষ্ঠাধর ফাঁক করে হাসলে যেন একটা মৌন হাসি। তারপরেই তার অপার্থিব কণ্ঠের ভেতর থেকে বেরিয়ে এলো একসঙ্গেই অনেকগুলো গলায় আশ্চর্য সব আর্ত চিৎকার। একসঙ্গেই সেই 6 জন পাহারাওয়ালার কণ্ঠ নিঃসৃত আর্তনাদের অবিকল পুনরাবৃত্তি। অর্থাৎ যেন আবার তার গলার ভেতর দিয়ে 6 জন পাহারাওয়ালা চেঁচিয়ে কেঁদে কুকিয়ে উঠল 6 রকম স্বরে। বিশ্বাস করো ভাই জয়ন্ত, একটা কথাও আমি একটুও ভুল শুনিনি। সকর্ণে আর সজ্ঞানে শ্রবণ করলুম। মূর্তিটার মুখ থেকে আবার বেরিয়ে এলো প্রত্যেক পাহারাওয়ালার বিভিন্ন স্বরের ক্রন্দন ধ্বনি।
তিনজন পাহারাওয়ালা নিদারুণ আঘাতেও অজ্ঞান না হয়ে কাটা পাঠার মতো ছটফট করছিল। এই আজব ব্যাপারে যন্ত্রণা ভুলে তারা সভয়ে চোখগুলো বিস্ফারিত করে একেবারে আড়ষ্ট হয়ে রইল। এইসব দেখে শুনে আমার নাড়ি যখন প্রায় ছাড়ি ছাড়ি করছে, মূর্তিটা হঠাৎ তীরের মতো দৌড়তে শুরু করলো। তাও সাধারণ মানুষের দৌড় নয়, কারণ দৌড়বার সময় আমরা যেমন দ্রুত বেগে পদচালনা করি, সে মোটেই তা করলে না। মনে হলো তার দুই পায়ের তলায় আছে একজোড়া স্কেট বা তুষার পাদুকা, আর তারই সাহায্যে পা না বাড়িয়েই চো করে সে চলে গেল ফুটপাথের ওপর দিয়ে সোজা। মোড় ফিরে সে অদৃশ্য হলো। তারপরে শোনা গেল একখানা চলন্ত মোটরের শব্দ। বোধহয় ওখানে মোড়ের মাথায় এতক্ষণ তারই জন্য অপেক্ষা করছিল কোনো মোটর গাড়ি। পরে জানা গেল সেদিন কানহাইয়ালালের গদিতে বাহির থেকে এসেছিল মোট ৬০,০০০ টাকার ১০০ টাকার নোট। সেগুলো একটা মোড়কের মধ্যে বাঁধা ছিল। আগে থেকে কোনো রকম জানান না দিয়ে মূর্তিটা হঠাৎ গদির ভেতরে ঢুকে পড়ে এবং অনায়াসেই লোহার আলমারির চাবির কল ভেঙে হস্তগত করে নোটগুলো। তার অতিকায় কিম্ভূত কিমাকার মূর্তি দেখেও ভয় না পেয়ে এবং কর্তব্যের খাতিরে বোকার মতো যারা তাকে বাধা দিতে গিয়েছিল, তাদের প্রত্যেককেই পাঠাতে হয়েছে হাসপাতালে। জয়ন্ত, মানিক, মোটামুটি এই হলো আমার কাহিনী। এখন তোমাদের মতামত কি? জয়ন্ত চুপ করে বসে বসে খানিকক্ষণ ধরে কি ভাবলে, তারপর শুধলে, আমার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ঘটনার দিন আপনার কাছে রিভলভার ছিল? ছিল বই কি, সেটা আপনি ব্যবহার করেননি কেন? আরাম কেদারায় বসে এরকম প্রশ্ন করা খুবই সহজ বটে, কিন্তু ঘটনাস্থলে হাজির থাকলে তুমিও আমার চেয়ে বেশি কিছু করতে পারতে বলে আমার বিশ্বাস হয় না। ঘটনাগুলো বলতে এতক্ষণ লাগলো, কিন্তু ঘটেছিল বোধহয় মিনিট খানেকের মধ্যেই। আর সেই ১ মিনিট সময় মূর্তিটাকে আর তার কাণ্ড কারখানা দেখে আমি এমন স্তম্ভিত হয়ে গিয়েছিলুম যে রিভলভারের কথা আমার মনেই পড়েনি। সেটা ভূত না মানুষ না অন্য কোনো কিছু, এখনো পর্যন্ত আমি তা আন্দাজ করতে পারছি না। আমার বিশ্বাস আপনি রিভলভার ছুঁড়লেই সব রহস্য পরিষ্কার হয়ে যেত। যাক সে কথা। আমার দ্বিতীয় প্রশ্ন, সেই কালো রঙের মোটরখানার চালককে কেউ দেখেছে কি? চালককে অনেকেই দেখেছে বটে, কিন্তু রাত্রের অন্ধকারে কেউ তাকে ভালো করে দেখতে পায়নি। সেখানে কি গাড়ি? ফোর্ড। নম্বর পেয়েছেন? প্রথম ঘটনায় চিনু ভাই যেদিন আহত হয় সেই দিনই নম্বর পাওয়া গেছে, কিন্তু ভুয়ো নম্বর। সে নম্বরের কোনো গাড়ি নেই। মূর্তিটার প্রধান বিশেষত্ব হচ্ছে এই, চোখ দিয়ে অতি উজ্জ্বল আলো বেরোয়, বর্মধারী, একসঙ্গে অনেকগুলো কণ্ঠস্বরে কথা কয়, নীরবে হাসে, ভো ভো শব্দ করে, গোলাকার মাথা ঘিরে চাকার মতো কি ৩খানা আছে, জুতোর তলায় চাকা বা স্কেট পরে। অদ্ভুত সব বিশেষত্ব, মানুষী ভাবের সঙ্গে অমানুষী ভাবের মিল। কিন্তু মূর্তিটার মস্তিষ্ক আছে, চোখ দিয়ে দেখে, মন দিয়ে ভাবে, অবস্থা বুঝে ব্যবস্থা করে, অনায়াসেই পুলিশকে ফাঁকি দেয়, আবার মানুষদের মধ্যে শারীরিক শক্তিতেও অতুলনীয়। ৬ জন বলবান পাহারাওয়ালাকেও এক এক আঘাতে ভূমিসাৎ করে। আমার সামনে এক আশ্চর্য সমস্যা এনে দিলেন সুন্দরবাবু। ফস করে এ সমস্যার সমাধান করতে পারবো বলে মনে হচ্ছে না। কিন্তু জয়ন্ত, যতদিন এ সমস্যার সমাধান না হয় ততদিন কলকাতা হয়ে থাকবে একটা বিপজ্জনক জায়গা। উপায় কি? অবলম্বন করবার মতো কোনো সূত্রই তো খুঁজে পাচ্ছি না। অপরাধী যদি বর্ম পরে তবে তার আসল রূপ কেউ দেখতে পায় না, তার হাতের আঙ্গুলের বা পায়ের ছাপেরও কোনো মূল্য থাকে না। এই ২০ শতাব্দীতে বর্ম পরে রাহাজানি করা একটা নতুন ব্যাপার বটে। চোখ দিয়ে আগুন বার করা হয়তো কোনো যান্ত্রিক কৌশল, কিন্তু কোনো মানুষ একসঙ্গে বহু কণ্ঠে কথা কয়, এটা কখনো শুনেছেন? আবার দেখুন, মূর্তিটা মানুষের মতো মাথা খাটিয়ে নিজের স্বাধীন বুদ্ধি ব্যবহার করতে পারে। আরো একটা ব্যাপার লক্ষ্য করবার আছে, ৩টি ঘটনাস্থলেই মূর্তিটা বেছে বেছে আক্রমণ করেছে কেবল অবাঙালিদেরই। এ থেকে কি বুঝতে হবে? এখনো ঠিক বুঝতে পারছি না, তবে এটা একটা উল্লেখযোগ্য সূত্র বটে। এরও দুটো দিক আছে।
অপরাধী নিজেও হয়তো মারোয়ারি, তাই মারোয়ারিদের হাড়ির খবরই ভালো করে রাখতে পারে। কিন্তু কেবল মারোয়ারিদেরই সম্পত্তি সে লুণ্ঠন করেনি। হ্যাঁ, তাও জানি চিনু ভাই চুনিলাল হচ্ছে গুজরাটি নাম, কিন্তু সে তো অবাঙালি। তাহলে কি মারোয়ারিদেরই উপরেই আমাদের দৃষ্টি রাখতে হবে? তাই বা বলি কেমন করে, অপরাধী নিজে বাঙালি হতেও পারে। তাই যেসব অবাঙালি এদেশে এসে বাংলার টাকা লুণ্ঠন করছে তাদের উপরেই তার জাত ক্রোধ। তবে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়, অপরাধ যাদের পেশা সেই পুরাতন পাপীর দলে আমাদের আসামিকে খুঁজে পাবো না। পুরাতন পাপীরা যে পদ্ধতিতে অপরাধ করে আমাদের কাছে তা অজানা নেই। বর্তমান ক্ষেত্রের পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ নতুন। এসব রাহাজানির পেছনে কাজ করছে কোনো সুশিক্ষিত আধুনিক আর বৈজ্ঞানিক মস্তিষ্ক। মারোয়ারি মহলে এ শ্রেণীর মস্তিষ্ক খুঁজে পাওয়া যায় না। তাই আমার সন্দেহ হয় অপরাধী বাঙালি, সে বিশেষ রূপে শিক্ষিত আর বিজ্ঞান নিয়ে কেবল নাড়াচাড়াই করে না, হয়তো সে সম্বন্ধে বিশেষজ্ঞ। তাহলে আপাতত এই সূত্র ধরেই আমাকে কাজ আরম্ভ করতে বলো? হ্যাঁ, তবে আরো একটা ছোট সূত্র আছে বটে, কালো রঙের ফোর্ড। কিন্তু কলকাতায় ওরকম গাড়ির অধিকারীর সংখ্যা অল্প নয়, সুতরাং এখন ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, যদিও সূত্রটা পরে কাজে লাগবে বলে মনে হচ্ছে। সুন্দরবাবু বললেন, এইবারে আমি চা পান করতে পারি। চায়ের সঙ্গে আর কি আছে? আমেরিকান ব্রেকফাস্ট বিস্কুট আর এগ টোস্ট। চমৎকার চমৎকার, অবিলম্বে আনো। পরিতৃপ্ত মুখে পানাহার করতে করতে সুন্দরবাবু বললেন, সেই দুঃস্বপ্ন হারিয়ে দেওয়া মূর্তিটাকে প্রথম যখন চোখের সামনে দেখেছিলুম, তখন আবার যে তোমার এখানে এসে চা আর এগ টোস্ট প্রভৃতি এড়াতে পারবো সে আশায় একেবারেই দিয়েছিলুম জলাঞ্জলি। মানিক বললে, আমি বলতে পারি আপনি নিশ্চয়ই মূর্তিটাকে ভালো করে দেখতে পাননি। কেমন করে জানলে? চোখের সামনে আপনি খালি দেখেছিলেন রাশি রাশি সর্ষের ফুল, সে সময় আর কিছু দেখা চলে না। তোমার এ অনুমান সত্য, চোখের সামনে আমি সর্ষের ফুল দেখেছিলুম বটে, কিন্তু সেটা কারণ নয়, কার্য। কেননা মূর্তিটাকে আরো ভালো করে দেখতে না পেলে সেদিন কখনোই স্বচক্ষে আমি সর্ষের ফুল দেখতে পেতুম না। বুঝলে হে নিরেট? 7 দিন কেটে গেল পরে পরে। জয়ন্ত যখনই অবসর পায় চোখ মুদে কি ভাবে ইজি চেয়ারে অর্ধ শয়ান অবস্থায়। এই কয়দিন সে প্রভাতে ও সন্ধ্যায় তার নিত্য নৈমিত্তিক ভ্রমণ পর্যন্ত ছেড়ে দিয়েছে। রোজ সে একবার না একবার বাঁশি বাজায়, কিন্তু তার বাঁশি এখন বোবা। খুশি হলেই নস্য নেওয়া তার স্বভাব, কিন্তু তার মেজাজ আজকাল নিশ্চয়ই খুশি নয়, কারণ এই হপ্তায় একবারও সে নস্য নেয়নি, এমনকি আহারও করে নাম মাত্র। বলে পূর্ণদরে মস্তিষ্ক উচিত মতো কাজ করে না। সেদিনকার সন্ধ্যা ছিল বৃষ্টিকাতর। মানিককে ডেকে জয়ন্ত বললে, দেখো, জটিল আর আশ্চর্য মামলা আমি ভালোবাসি, কিন্তু এ মামলাটার ভেতর সূত্রগুলো এমন জট পাকিয়ে আছে যে অসম্ভবকে সম্ভবপর মনে না করলে স্থানে স্থানে একেবারেই খেই খুঁজে পাওয়া যায় না। মূর্তিটার চোখে আগুন, পায়ে চাকা আর গায়ে বর্ম আছে শুনে আমি ততটা বিস্মিত হইনি যতটা হয়েছি একসঙ্গে সে বহু কণ্ঠে কথা কইতে পারে শুনে। এটা হচ্ছে অপার্থিব ব্যাপার, পৃথিবীর কোনো মানুষই তা পারে না। অথচ ভেবে ভেবে আমি এমন কিছু আন্দাজ করে নিয়েছি কেউ যা যুক্তিসঙ্গত বলে মনে করবে না। মানিক শুধলে, আন্দাজটা কি? শুনতে পাই না? জয়ন্ত মাথা নেড়ে বলল, না, আমার আন্দাজ নিয়ে তোমাকে চমকে দিতে চাই না, কিন্তু এরকম উদ্ভট মূর্তি সম্ভবপর কিনা সে বিষয়ে তুমি কিছু চিন্তা করেছ? করেছি বই কি, কেবল আমি নই, পাশ্চাত্য দেশেও এই বিষয় নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ যথেষ্ট মস্তিষ্ক চালনা করেছেন। মানিক সোৎসাহে বলে উঠল, কিরকম? সম্প্রতি একখানা ইংরেজি কাগজে দেখলুম কানাডার ডিফেন্স রিসার্চ বোর্ডের চেয়ারম্যান ডক্টর H.M. সোল্যান্ড মত প্রকাশ করেছেন। তার কথায় বাধা দিয়ে বেজে উঠল টেলিফোনের ঘন্টিটা। জয়ন্ত মুখের কথা শেষ না করেই উঠে গিয়ে রিসিভার ধরে বলল, হ্যালো, সুন্দরবাবু নাকি?
কি খবর? অ্যাঁ, আবার অলৌকিক দস্যুর আবির্ভাব? কোথায় বললেন? রাসবিহারী অ্যাভিনিউর উপরে? কোথা থেকে ফোন করছেন? মহারাজা বাহাদুর দুর্গাপ্রসাদ সিংহের প্রাসাদ থেকে? হ্যাঁ, সে প্রাসাদ আমি চিনি। আমাকে এখনই যেতে হবে? তথাস্তু। রিসিভার রেখে দিয়ে জয়ন্ত ফিরে বললে, সব শুনলে তো মানিক? যাত্রার জন্য প্রস্তুত হও, আমিও জামা কাপড় বদলে নি। মানিক উঠে দাঁড়িয়ে বললে, এ কি নির্ভীক দস্যু! এখনো রাত গম্ভীর হয়নি, রাসবিহারী অ্যাভিনিউর মতো জনবহুল বড় রাস্তার উপরে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে জয়ন্ত বললে, না মানিক, তোমাদের ওই অলৌকিক দস্যু নির্ভীক হলেও নির্বোধ নয়। আকাশের ঘোর ঘটা, মেঘের জটা, বিদ্যুতের ছটা আর ধারাপাতের পটাপট শব্দ শুনেও কি আন্দাজ করতে পারছো না যে কবিদের ভাষায় এখন পন্থবিজন তিমির সঘন? গিয়ে দেখবে রাসবিহারী অ্যাভিনিউ এখন রীতিমতো ফাঁকা জায়গা। মোটরে বেরিয়ে তারা দেখলে শহরের যেসব রাস্তা জনতার জন্য বিখ্যাত আজ হয়ে পড়েছে প্রায় জনহীন। আকাশ কালিমাখা, থেকে থেকে বিদ্যুৎ চমকে উঠছে, একে বেঁকে সঙ্গে সঙ্গে ডেকে ডেকে উঠছে বজ্র, হেঁকে হেঁকে ছুটছে ঝোড়ো হাওয়া এবং ঝমঝম করে ঝরছে অবিশ্রান্ত বৃষ্টিধারা। কোনো কোনো পথ আবার হয়ে উঠেছে তরঙ্গময় নদীর মতো। নিতান্ত দায়ে না পড়লে মানুষ তো দূরের কথা, কুকুর শিয়ালও আজ বাইরে বেরোতে রাজি হবে না। রাসবিহারী অ্যাভিনিউ হয়ে পড়েছে নির্জন। খরিদ্দারের অভাব দেখে দোকানদাররাও আলো নিভিয়ে দোকান বন্ধ করে সরে পড়েছে। কেবল সরকারি আলোগুলোই কলকাতার রাস্তাকে উজ্জ্বল করে তুলতে পারে না, তাকে যথার্থরূপে সমুজ্জ্বল করে তোলে দোকানিদেরই দেওয়া সন্ধ্যাদ্বীপ। তার অভাবে বহু স্থানেই দেখা যাচ্ছে আলো আধারের লীলা। মাঝে মাঝে দেখা যায় এক একজন বৃষ্টি স্নাত শীতকাতর জড়সড় পথিককে। হাতে তার ছাতা আছে, কিন্তু খোলবার উপায় নেই, কারণ বো বো করে বইছে এমনই জোড়ো হাওয়া যে খুললেই ছত্র উল্টে গিয়ে পরিণত হবে আকাশের জলপাত্রে। জয়ন্ত বললে, দেখছো তো মানিক চারিদিকের অবস্থা? যে অপরাধী এমন সুযোগ ত্যাগ করে তাকে কেউ বুদ্ধিমান বলবে না। মোটর মহারাজা দুর্গাপ্রসাদের ফটক ও বাগান পার হয়ে গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়ালো। মোটরের শব্দ শুনেই বাইরে এসে সুন্দরবাবু শুধলেন, জয়ন্ত ভায়া নাকি? গাড়ির গতি থামিয়ে জয়ন্ত বললে, হুম। বাড়ির ভেতরে ভারী লোকের ভিড়, আমি আগে তোমার সঙ্গে গোপনে কথা কইতে চাই। বেশ তো, গাড়ির ভেতরে আসুন না। সুন্দরবাবু ভেতরে ঢুকে জয়ন্তের পাশে এসে বসলেন। জয়ন্ত বললে, সমাচার? অলৌকিক দস্যু আবার দেখা দিয়েছে, আক্রমণ করেছে এবং পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে? হ্যাঁ। কার ভয়ে সে পালিয়ে গিয়েছে? বন্দুকের বুলেটের ভয়ে। কেউ বন্দুক ছুঁড়েছিল? হ্যাঁ, তাই লুট করতে এসেও সে জুত করতে পারেনি। তারপর? বলতে গেলে গোড়ার দু চারটে কথা খুলে বলতে হয়। মহারাজা দুর্গাপ্রসাদের প্রথম পুত্রের বিবাহ হবে মধ্যপ্রদেশের এক সামন্ত রাজার কন্যার সঙ্গে। দুর্গাপ্রসাদ তার পুত্রবধূকে লক্ষ টাকা মূল্যের জড়োয়া গহনা যৌতুক দেওয়ার ব্যবস্থা করেছেন। গহনাগুলি নির্মাণ করবার ভার পড়েছিল কলকাতারই এক বিখ্যাত রত্নজীবীর উপরে। এই পর্যন্ত হলো গোড়ার কথা। তারপর? আজ সন্ধ্যার পর রত্নজীবী স্বয়ং সমস্ত গহনা নিয়ে প্রাসাদে আসবেন শুনে মহারাজ নিজের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গাড়ির ভেতরে মহারাজার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে ছিল চালক আর একজন সশস্ত্র শিখ সেপাই। অলৌকিক দস্যুর কীর্তি মহারাজেরও কানে উঠেছিল, তাই এত সাবধানতা। রত্নজীবীকে দোকান থেকে তুলে নিয়ে গাড়ি ফিরে আসছিল প্রাসাদের দিকে। আজকের দুর্যোগটা দেখেছ তো? এরই ভিতর দিয়ে গাড়ি যখন রাসবিহারী অ্যাভিনিউতে এসে পৌঁছয়, পথে তখন লোকজন ছিল না বললেই চলে। হঠাৎ পাশের একটা রাস্তা থেকে একখানা কালো রঙের মোটর মহারাজার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে গতি বন্ধ করে দেয়। পর মুহূর্তেই নতুন মোটরখানার ভেতর থেকে বাইরে লাফিয়ে পড়ে সেই অলৌকিক দস্যু। তার চেহারার নতুন বর্ণনা দেওয়ার আর দরকার নেই। বিভৎস মূর্তিটা বেগে ছুটে এলো মহারাজার গাড়ির দিকে। তার অভাবিত আকৃতি দেখে
শিখ সেপাইটা আমারই মতো আতঙ্কে আর বিস্ময়ে একেবারে আড়ষ্ট হয়ে রইল। তার কাছে যে বন্দুক আছে এ কথা পর্যন্ত ভুলে গেল। চালকের অবস্থাও তথৈবচ। রত্নজীবী সভয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু বাহবা দিয়ে মহারাজার প্রাইভেট সেক্রেটারিকে। বিপদে পড়ে তিনি উপস্থিত বুদ্ধি হারালেন না। খবরের কাগজে অলৌকিক দস্যুর কীর্তি কাহিনী পাঠ করে তিনি নাকি আগে থাকতেই সতর্ক হয়েছিলেন। অলৌকিক দস্যু যেই মারমুখো হয়ে গাড়ির পাশে এসে দাঁড়ালো, তিনি তৎক্ষণাৎ হেট হয়ে পড়ে শিখ সিপাইটার প্রায় অবশ হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে আক্রমণকারীকে লক্ষ্য করে গুলি ছুড়লেন। কিন্তু অলৌকিক দস্যু অত্যন্ত হুঁশিয়ার ব্যক্তি, অত্যন্ত চতুর। সেক্রেটারি বন্দুকের ঘোড়া টেপবার আগেই সে চট করে গাড়ির পাশে পথের উপরে বসে পড়ল। গুলি তার গায়ে লাগলো না। পর মুহূর্তেই সে নিজের আসুরিক শক্তির আশ্চর্য পরিচয় দিলে। সেক্রেটারি দ্বিতীয়বার বন্দুক ছোড়বার জন্য প্রস্তুত হচ্ছেন। আচম্বিতে মহারাজার গাড়িখানা হুড়মুড় করে উল্টে গেল। আরোহীরা ছিটকে পড়ল এদিকে ওদিকে। মানুষ শিশুদের খেলনার গাড়ি যত সহজে উল্টে দিতে পারে, অলৌকিক দস্যু তেমনি অনায়াসেই গাড়িখানাকে তুলে আছড়ে ফেলে দিলে। মাটির উপরে অতর্কিতে বিষম আছাড় খেয়ে আর জখম হয়েও সেক্রেটারির কিংকর্তব্য বিমূঢ় হলেন না। চোখের নিমেষে আবার তিনি উঠে পড়ে পথের উপর থেকে হস্তচ্যুত বন্দুকটা তুলে নিলেন, কিন্তু চোখের পলক ফেলতে না ফেলতে অলৌকিক দস্যু লাফ মেরে নিজের কালো রঙের মোটরের ভেতরে গিয়ে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে গাড়িখানাও দৌড় মারলে তড়িৎ বেগে। সেক্রেটারি তবু আর একবার বন্দুক ছুড়লেন ছুটন্ত গাড়িখানাকে লক্ষ্য করে, কিন্তু গাড়ির গতি বন্ধ হলো না। গাড়ি থেকে বাইরে নিক্ষিপ্ত হয়ে প্রত্যেক আরোহী অল্প বিস্তর চোট খেয়েছে বটে, কিন্তু লক্ষ টাকার অলংকার থেকে মহারাজকে বঞ্চিত হতে হয়নি। তারপর রাজবাড়ি থেকে ফোন পেয়ে আমি এখানে এসেছি তদন্ত করতে। জয়ন্ত নীরবে সব শুনে প্রথমেই বললে, দেখছেন তো সুন্দরবাবু, আপনাদের অলৌকিক দস্যু আগ্নেয়াস্ত্রকে কতখানি ভয় করে। দেখছি তো। তাহলে ব্যাপারটা অপার্থিব নয়, পার্থিব। পৃথিবীতে অসাধারণ ব্যাপার থাকতে পারে, অসামান্য বৈজ্ঞানিক ব্যাপার থাকতে পারে, কিন্তু অপার্থিব কোনো কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। তাহলে সেদিন আমি যদি রিভলভার ছুঁড়ে লক্ষ্যভেদ করতে পারতুম, তাহলে এই অদ্ভুত ডাকাতটার হাতে নাতে ধরা পড়বার সম্ভাবনা ছিল। তাই তো মনে হয়। হায় হায় হায়, বোকার মতো গাধার মতো খামোখা ভয় পেয়ে কত বড় গৌরব থেকে আমি বঞ্চিত হলুম। মানিক বললে, সুন্দরবাবু, এখনো আপনি বোকার মতো গাধার মতো বকবক করছেন। করছি নাকি? করছেন না তো কি? যে দুধ চলকে পড়ে গিয়েছে তা নিয়ে আবার হায় হায় করা কেন? তা যা বলেছ, তবে কি জানো, পোড়া মন যে সহজে বোঝ মানে না। জয়ন্ত বললে, যেতে দিন ও কথা, এখন কাজের কথা হোক। মহারাজার প্রাইভেট সেক্রেটারি দেখছি অত্যন্ত সাবধানী ব্যক্তি। তা আবার একবার করে বলতে। কালো রঙের ফোর্ড গাড়িখানার নাম্বার দেখতে নিশ্চয়ই তিনি ভুল করেননি। নম্বর তিনি দেখে নিয়েছেন বই কি, কিন্তু সেই ভুয়ো নম্বর। যাক, আপনার কাছে আর কিছু নতুন তথ্য আছে? ছোট একটি তথ্য আছে বটে, কিন্তু সেটা আমাদের কাজে লাগবে না। তথ্যটা কি? অনতি বিলম্বে ঘটনাস্থলে এসে আমি একবার তদারক করে গিয়েছি। একজন সার্জেন্টের মুখে শুনলুম, ঘটনা যখন ঘটে সেই সময় সে রাসবিহারী অ্যাভিনিউর পাশের একটা রাস্তা দিয়ে আসছিল। হঠাৎ সে দেখতে পায় একখানা কালো রঙের ফোর্ড গাড়ি অতিরিক্ত বেগে পথের উপর দিয়ে ছুটে যাচ্ছে। সে চেঁচিয়ে গাড়িখানা থামাতে বলে, কিন্তু চালক তার কথা গ্রাহ্যের মধ্যেও আনেনি, বরং আরো জোরে গাড়ি চালিয়ে দেয়। সার্জেন্টের সন্দেহ হয়, সে দাঁড়িয়ে পড়ে। গাড়িখানা মোড় ফিরে নিউ স্ট্রিটের ভিতরে গিয়ে ঢুকে। সার্জেন্টও নিউ স্ট্রিট পর্যন্ত অগ্রসর হয়, কিন্তু গাড়িখানাকে আর দেখতে পায় না। এইটুকু তথ্য নিয়ে আমাদের কি লাভ হবে জয়ন্ত? নিউ স্ট্রিটের ভেতর দিয়ে গাড়িখানা কত দূরে গিয়ে পড়েছে কে তা বলতে পারে। জয়ন্ত স্তব্ধ হয়ে রইল প্রায় 3 মিনিট, তার দুই চক্ষু মুদ্রিত। সুন্দরবাবু অধীর হয়ে বললেন, কি হে, ঘুমিয়ে পড়লে নাকি? তবে ভাবছি। কি ভাবছ? আপনার এই তথ্যটি ছোট্টও নয়, সামান্যও নয়। মানে? সার্জেন্টের উচিত ছিল নিউ স্ট্রিটের মোড় পর্যন্ত না গিয়ে দৌড়ে তার ভেতরে প্রবেশ করা।
কেন? তাহলে খুব সম্ভব সে কোনো অত্যন্ত দরকারি সূত্র আবিষ্কার করতে পারত। কেমন করে? কেমন করে জানি না, তবে এটুকু জানি যে নিউ স্ট্রিট সত্যি সত্যি একটি নতুন রাস্তা। বালিগঞ্জের অনেক নতুন রাস্তার মতো এটিও এখনো সম্পূর্ণ হয়নি। পূর্ব দিকে খানিকটা এগুবার পর দেখা যায় অসম্পূর্ণ রাস্তার দুই ধারে আর সামনে আছে এবড়ো খেবড়ো খণ্ড খণ্ড খোলা জমি। তার উপর দিয়ে মোটর চলা অসম্ভব। নিউ স্ট্রিটের যে অংশটুকুর ভেতরে লোকের বসতি আছে তার কোনো জায়গা দিয়েও মোটরের বাইরে বেরিয়ে যাওয়ার পথ নেই। এ থেকে কি বুঝতে হবে সুন্দরবাবু? সুন্দরবাবু কিছুক্ষণ নীরব ও চমৎকৃত হয়ে রইলেন। তারপর অভিভূতর মতো বলে উঠলেন, তুমি কি বলতে চাও জয়ন্ত? সেই কালো রঙের গাড়িখানা ছিল নিউ স্ট্রিটের ভেতরেই? আমাকে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করুন নিজের সহজ বুদ্ধিকেই। হায় রে কপাল, আমরা কেল্লাফতে করবার আরেকটা মস্ত সুযোগ হারালুম। সুন্দরবাবু, এখন আমাদের কি কর্তব্য জানেন? হতাশভাবে বাসায় ফিরে যাওয়া? মোটেই নয়। আমাদের এখনই বিপুল উৎসাহে নিউ স্ট্রিট বেড়াতে যাওয়া উচিত। এই রাত্রে, এই ঝড় জলে? হ্যাঁ। তুমি কি মনে করো আমাদের হাতে ধরা পড়বার জন্য কালো রঙের গাড়িখানা এখনো সেখানে অপেক্ষা করছে? আমি কি মনে করি না করি তা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? চলুন না, খানিকটা ঝোড়ো বায়ু সেবন করে আসি। দুটো বাধা আছে ভায়া। প্রথমত আমার সর্দির ধাত, ঝোড়ো ভিজে হাওয়া হয়তো সামলাতে পারবো না। দ্বিতীয়ত, লাখ টাকার মাল পয়মাল হয়নি বলে মহারাজা খুশি হয়ে আজ আমাদের সকলের জন্য ভোজের আয়োজন করেছেন। ভেবে দেখো জয়ন্ত, রাজবাড়ির ভোজ, খাদ্য তালিকা কতখানি দীর্ঘ হবার সম্ভাবনা। তাহলে আপনি রাজবাড়িতে পুনঃপ্রবেশ করুন, আমরা দুজনেই চললুম নিউ স্ট্রিটে। সে কি মহারাজা বাহাদুর আমার মুখে তোমাদের কথা শুনে তোমাদেরও নিমন্ত্রণ করেছেন যে? মানিক বললে, আমরা দীর্ঘকর্ণ নই, দীর্ঘ তালিকার লোভে রবাহুত অতিথির আসনও অধিকার করতে পারবো না। দীর্ঘকর্ণ? ঠারে ঠোরে আমাকে গাধা বলে গালাগাল দেওয়া হচ্ছে। আমি গাধা? সেটা তো একটু আগে আপনি নিজের মুখে স্বীকার করলেন। জয়ন্ত, মানিকের নষ্টামি অসহনীয়। চলো, আমি তোমাদের সঙ্গেই যাচ্ছি। ঝরঝর করে ঝরছে তখনও আকাশ ঝর্ণা। হু 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 পড়ছে ভিজে বাতাসের এলোমেলো দীর্ঘশ্বাস। পথের ধারে ধারে রুদ্ধদ্বার বাড়িগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তাদের একটা জানলাতেও দেখা যাচ্ছে না আলো হাসির এতটুকু আভাস। পৃথিবীকে আজ গ্রাস করেছে পরিত্যক্ত সমাধির বিজনতা। বর্ষাতির প্রান্তগুলো ভালো করে দেহের উপরে গুছিয়ে নিয়ে সুন্দরবাবু সেই যে গুম হয়ে গাড়ির কোণ ঘেঁষে বসেছেন, মুখ দিয়ে একটি মাত্র বাক্যও উচ্চারণ করছেন না। তিনি মনে মনে কি ভাবছেন? রাজবাড়ির সুদীর্ঘ খাদ্য তালিকা? সম্ভব। নিউ স্ট্রিট। জয়ন্ত গতি মন্থর করে গাড়িকে মোড় ফিরিয়ে বললে, মানিক, এ রাস্তায় বাড়ি আছে মোটে ৩০-৩৫ খানা। এইবারে আমি আরো ধীরে ধীরে গাড়ি চালাবো। আমি ডান দিকে চোখ রাখি, তুমি রাখো বাম দিকে। হাতে টর্চ নাও। দেখো এ পাড়ায় মোটর রাখবার গ্যারেজ আছে কতগুলো। সুন্দরবাবু কানে সব শুনলেন, তবু মুখ খুললেন না। গাড়ি পায়ে হাঁটা পথিকের মতো আস্তে আস্তে চলতে লাগলো এবং জয়ন্ত ও মানিক টর্চ ফেলে ফেলে প্রত্যেক বাড়ি লক্ষ্য করতে লাগলো। মিনিট ৭ এইভাবে অগ্রসর হবার পর আর কোনো বাড়ি পাওয়া গেল না। তারপরই পথ বন্ধ। মোটরের হেডলাইট ফেলে দেখা গেল জলমগ্ন খণ্ড খণ্ড জমি। কোনো কোনো জমির উপরে নতুন নতুন বাড়ি নির্মাণের কাজ সবে শুরু হয়েছে, কোথাও খানিকটা অগ্রসর হয়েছে। জয়ন্ত বললে, আমি মোটে ৩টি গ্যারেজ পেলুম। ৪ নম্বর বাড়িতে একটা, ১৭ নম্বর বাড়িতে একটা, ২৮ নম্বর বাড়িতে একটা। মানিক, নম্বরগুলো একখানা কাগজে টুকে নিয়ে সুন্দরবাবুর হাতে দাও। সুন্দরবাবু রাগত স্বরে বললেন, এ নিয়ে আমি কি স্বর্গে যাব? জয়ন্ত হেসে বললে, বালাই, কেউ কি বন্ধুকে অসময়ে স্বর্গে পাঠাতে চায়? ওই ৩খানা বাড়িতে কে কে থাকে, তাদের মালিককে, তারা কে কি কাজ করে,
তাদের কি কি গাড়ি আছে। অনুগ্রহ করে এই খবরগুলো নিয়ে কাল আমার সঙ্গে দেখা করলে বাধিত হব। কেমন, পারবেন কি? অগত্যা পারতেই হবে। চলুন এইবারে আপনাকে রাজবাড়িতে পৌঁছে দিই। আমরা আপনার বেশি সময় নিইনি, রাজভোজ এখনো আপনার জন্য অপেক্ষা করে আছে। গাড়ি ফিরল। সুন্দরবাবুও জাগ্রত হয়ে উঠলেন ধীরে ধীরে। বললেন, জয়ন্ত, তোমার কার্য পদ্ধতিটা ঠিক ধরতে পারছি না। তুমি কি বিশ্বাস করো অলৌকিক দস্যুর বাসা আছে এই রাস্তাতেই? আমার বিশ্বাস খুব দৃঢ় নয় সুন্দরবাবু। আমি কিছু কিছু আন্দাজ করছি মাত্র। কালো গাড়ির চালক বা মালিক সার্জেন্টের চোখের সামনে নিউ স্ট্রিটের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে দূরদর্শিতার পরিচয় দেয়নি। এখান থেকে বাইরে বেরোবার আর কোনো পথ নেই। তবে সে গেল কোথায়? খুব সম্ভব সার্জেন্ট নিউ স্ট্রিটের মোড় পর্যন্ত পায়ে হেঁটে এসে উকি মারবার আগেই সে তাড়াতাড়ি গাড়ি ছুটিয়ে নিজের গ্যারেজের কাছে এসে গাড়ি তুলে ফেলেছে। এইটুকুই আমার আন্দাজ। আপাতত এর উপরেই নির্ভর করে একটু চেষ্টা করতে ক্ষতি কি? এই তো রাজবাড়ি। সাবধান সুন্দরবাবু, কাল আপনার হাতে জরুরি কাজ আছে। রাজভোজের আতিশয্যে যেন আত্মবিস্মৃত হয়ে পড়বেন না। জানি হে জানি, ডিউটি ইজ ডিউটি। পরদিন সকালে সুন্দরবাবুর দেখা পাওয়া গেল না, কিন্তু বৈকালী চায়ের আসরকে তিনি বয়কট করলেন না। হাজির হলেন একেবারে ধরাচুরো পড়েই। কি সংবাদ? অশুভ নয়, কিন্তু সারাদিন যথেষ্ট দৌড়দৌড়ি করতে হয়েছে। উদরে শূন্যতা, কণ্ঠে মরু তৃষ্ণা। আগে কিঞ্চিত পান ভোজনের ব্যবস্থা করো। মানিক বললে, আজকের ব্যবস্থা মন্দের ভালো। কি কি আছে শুনবেন? পটেটো স্যালাড, টি, কেক, চকলেট স্যান্ডউইচ আর চা। বাপরে, এই কি তোমার মন্দের ভালো? এ যে ভালোর চেয়েও ভালো। জয়ন্ত বললে, এইবারে আশ্বস্ত হলেন তো? তবে উপবেশন এবং সন্দেশ পরিবেশন করুন। 3 ঠিকানার সন্দেশই সংগ্রহ করেছি, যথা নিউ স্ট্রিটের 4 নম্বর বাড়িতে থাকেন উত্তরবঙ্গের এক বিধবা জমিদার গৃহিণী, নাম অপর্ণা দেবী। তার সন্তান নেই। বিধবা ভাতৃবধূর ছেলে মেয়েদের নিয়েই সংসার। ছেলেমেয়েরা সবাই নাবালক। বাড়িতে আছে চাকর, পাচক, দারোয়ান আর 2 জন আধবুড়ো কর্মচারী। তার 2খানা মোটর, 1খানা অস্টিন আর 1খানা স্টুডিবেকার। নিজের বাড়ি। তারপর 17 নম্বর বাড়িতে ডাক্তার তপেন্দ্রনাথ দত্ত নামে এক ভদ্রলোক থাকেন। ভাড়া বাড়ি, ভালো পোশাক, বয়স 40-এর কাছাকাছি। স্ত্রী আছেন, একটি ছেলে, 2টি মেয়ে। বড় মেয়ের বয়স 15, ছেলের বয়স 11। ছোট মেয়েটি 8 বছরের। ডাক্তারবাবু একখানা মরিস গাড়ির অধিকারী। এখন বাকি রইল খালি 28 নম্বরের বাড়ি। ও বাড়ির মালিক মোহনেন্দু মিত্র। একেবারে নতুন বাড়ি। 8 বছর আমেরিকায় বাস করে তিনি দেশে ফিরে এসেছেন যন্ত্রবিদ রূপে। নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেন। এখনো বিবাহ করেননি। বয়স 40-42। বাড়িতে ঠিকে পাচক আর ঝি নিয়ে থাকেন। আর তার বাড়ির পেছনের জমিতে কারখানার মতো কি একটা আছে। তার সম্বন্ধে পাড়ার লোক বিশেষ কিছু জানে না, কারণ তিনি মিশুক মানুষ নন। একখানা ফোর্ড গাড়ির অধিকারী। নিজেই গাড়ি চালান। গাড়িখানা কালো রঙের। কি হে জয়ন্ত, আর কিছু জানতে চাও? জয়ন্ত অন্যমনস্কর মতো বললে, না, যেটুকু জেনেছি আপাতত তাইতেই কাজ চলবে। মানিক, নস্যের ডিবেটা এগিয়ে দাও তো ভাই। মানিক জানতো অতিরিক্ত খুশি হলেই জয়ন্তের দরকার হয় নস্য। ডিবেটা এগিয়ে দিল। ভৃত্য মধু এসে সুন্দরবাবুর সামনে একে একে সাজিয়ে দিলেন পান ভোজনের পাত্র। সুন্দরবাবুর হাত ও মুখ অতিশয় ব্যস্ত হয়ে উঠল। জয়ন্ত চুপ করে ভাবতে ভাবতে নস্য নেয় মাঝে মাঝে। এইভাবে যায় কিছুক্ষণ। ইতিমধ্যেই শেষ হয় সুন্দরবাবুর পানাহার। জয়ন্ত হঠাৎ উৎসাহিত কণ্ঠে বলে ওঠে, ঠিক ঠিক ঠিক। কি ঠিক জয়ন্ত? এরপর যেদিন অলৌকিক দস্যু দেখা দেবে সেই দিনই আমরা তাকে গ্রেপ্তার করব। কেটে যায় দিন 15। সবাই ভাবে
মহারাজা দুর্গাপ্রসাদের সেক্রেটারির তৎপরতায় হাতে নাতে ধরা পড়তে পড়তে কোনো গতিকে বেঁচে গিয়ে অলৌকিক দস্যুর দিব্য জ্ঞান লাভ হয়েছে। কারণ আজ 15 দিনের মধ্যে তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। তবু পুলিশের সচেতনতার সীমা নেই। রাস্তায় কালো রঙের ফোর্ড বেরুলেই পাহারাওয়ালাদের দৃষ্টি সজাগ হয়ে ওঠে। কালো রঙের ফোর্ড, কালো রঙের ফোর্ড, সারা শহরে কুখ্যাত হয়ে উঠেছে কালো রঙের ফোর্ড। পুলিশ অনেক কালো রঙের ফোর্ডকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে গাড়ির ভেতরে চালনা করেছে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টি। কিন্তু কোনো গাড়ির কোনো আরোহীরই চেহারায় খুঁজে পাওয়া যায়নি কিছুমাত্র অলৌকিকতা। প্রত্যেকবারেই অলৌকিক দস্যু দেখা দিয়েছে রাত্রিকালে। তাই রাত্রে রাস্তায় রাস্তায় পুলিশের লোক দলে ভারী হয়ে উঠেছে রীতিমতো। কালো বা সাদা বা হলদে রঙের কোনো মোটর গাড়ি আর ফাঁকি দিতে পারে না তাদের কড়া পাহারাকে। মানিক বললে, জয়ন্ত, অলৌকিক দস্যু যে আর হানা দিতে বেরোয় না, হয়তো তার মূলে আছে দুটো কারণ। কি কি কারণ? প্রথম কারণ হচ্ছে ধনবানরা সাবধান হয়ে গিয়েছে। রাত্রে বাড়ির বাইরে মূল্যবান কিছু নিয়ে আনাগোনা করে না। বাড়ির ভেতরেও তারা হানাদারকে বাধা দেওয়ার জন্য অধিকতর প্রস্তুত হয়ে আছে। দ্বিতীয় কারণ, পুলিশ বড় বেশি জাগ্রত। অলৌকিক দস্যু জানে নাগরিকদের আর পুলিশের সাবধানতা দীর্ঘস্থায়ী হবে না। কিছুদিন পরে স্বাভাবিক নিয়মেই আবার তারা অন্যমনস্ক হয়ে পড়বে। তখন আবার আসবে অলৌকিক দস্যুর মাহেন্দ্রক্ষণ। তোমার অনুমান সত্য বলেই মনে হয়। নিরাপদ ব্যবধানে বসে অলৌকিক দস্যু দিনের পর দিন গুনছে, কিন্তু যে কোনো দিন আবার সে আচম্বিতে দেখা না দিয়ে ছাড়বে না। এক অমাবস্যার রাত, চন্দ্রহারা আকাশে সে রাতেও জমে উঠেছে মেঘের পর মেঘ। অত্যন্ত গুমোট ঝড় বৃষ্টির পূর্ব লক্ষণ। পথিকরা তাড়াতাড়ি পা চালিয়ে দিলে বাসার দিকে। কোথাকার একটা বড় ঘড়িতে ঢং ঢং করে বাজলো রাত 10টা। নিউ স্ট্রিট, অসম্পূর্ণ নতুন রাস্তা, বাড়ির সংখ্যা কম, লোক চলাচলও বেশি নয়। ও অঞ্চলটা রাত 10টার সময় প্রায় নিঃসাড় হয়ে আসে। তখন শব্দ সৃষ্টি করে কেবল ঝিঝি পোকাগুলো, আর থেকে থেকে ডেকে উঠছে একটা দুটো পেঁচা। আচম্বিতে শোনা গেল একখানা মোটর গাড়ির আওয়াজ। গ্যাসের আলোতে দেখা গেল একখানা কালো রঙের ফোর্ড। রাস্তার মাঝখান থেকে সরে গেল দুটো পথচারী কুকুর। মোটরখানা দুটো রাস্তার সংযোগস্থলে এসে মোড় ফিরতে উদ্যত হলো। সহসা খুব কাছেই বেজে উঠল তীব্র স্বরে একটা বাঁশি, এবং সঙ্গে সঙ্গে যেন মাটি খুঁড়ে জেগে উঠল দলে দলে মানুষ। ফোর্ডের এপাশে ওপাশে, সামনে পেছনে, প্রত্যেকেরই হাতে বন্দুক, মিলিটারি পুলিশ। কোথা থেকে হলো সুন্দরবাবুর আবির্ভাব, তার পেছনে জয়ন্ত ও মানিক। সুন্দরবাবু রিভলভার তুলে গর্জন করে বলে উঠলেন, এই ফোর্ড গাড়ি দাঁড়াও, নইলে। গাড়িখানা দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। চালক ভেতর থেকে মুখ বাড়িয়ে বললে, কে আপনারা, কি চান? সুন্দরবাবু বললেন, কে আমরা, তাও কি মুখ ফুটে বলতে হবে? কি চাই তাও কি বুঝতে পারছেন না? চালক অবিচলিত কণ্ঠে বললে, বুঝেছি আপনারা পুলিশের লোক, কিন্তু আপনারা যে কি চান সেইটাই এখনো বুঝতে পারছি না। বটে বটে, আমরা চাই অলৌকিক দস্যুকে, এবারে বুঝতে পারলে? হুম। দূর থেকেই পরম সাবধানে গাড়ির ভেতরে উকিঝুঁকি মারবার চেষ্টা করে সুন্দরবাবু বললেন, ওহে, তোমরা সবাই গাড়ির দরজা খুলে দেখো তো, ভেতরে কোনো ব্যাটা ধ্বংস দুশ্মন হুমড়ি খেয়ে লুকিয়ে বসে আছে কিনা। কিন্তু খুব হুঁশিয়ার, সবাই বন্দুক তৈরি রাখো, বড় বড় ধরিবাজ আসামি। অনেকগুলো তীক্ষ্ণ দৃষ্টি গাড়ির ভেতরটা ভালো করে অন্বেষণ করলে, কিন্তু কোনো কিছুই হলো না দৃষ্টিগোচর। চালক ছাড়া গাড়ির ভেতরে নেই দ্বিতীয় ব্যক্তি। চালক সকৌতুকে বললে, কলকাতার পুলিশ কি আজকাল অলৌকিক স্বপ্ন দেখবার ব্যবসা ধরেছে? তার ব্যঙ্গোক্তি গ্রাহ্যের মধ্যে না এনে সুন্দরবাবু একবার ফিরে জয়ন্তের মুখের পানে তাকালেন, কিন্তু তার সঙ্গে তার দৃষ্টি বিনিময় হলো না, কারণ জয়ন্ত তখন একান্ত নির্বিকারের মতো ঊর্ধ্বমুখে অমাবস্যার গাঢ় অন্ধকার ভেদ করে
যেন বর্ষণমুখ ও চলিষ্ণু মেঘগুলোকে দেখবার চেষ্টা করছিল। তিনি হতাশভাবে ফিরলেন মানিকের দিকে। মানিক নিজের পকেটে হাত পুরে দিয়ে বললেন, সুন্দরবাবু, আসবার সময় আপনার জন্য চকলেট এনেছি, দু একটা খাবেন? মনে মনে রেগে আগুন হয়ে সুন্দরবাবু আবার ফিরলেন মোটর চালকের দিকে। শুধলেন, আপনার নাম কি? শ্রী মোহনেন্দু মিত্র। কি করেন? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিকানা? 28 নম্বর নিউ স্ট্রিট। আপনার গাড়ির নম্বর কত? মোহনেন্দু নম্বর বললে। আপনার লাইসেন্স দেখি। লাইসেন্সও পাওয়া গেল মোহনের নাম ও গাড়ির নম্বর। কোনো দিকে কিছু জুত করতে না পেরে সুন্দরবাবু অবশেষে বললেন, গাড়ি নিয়ে আপনি এখন কোথায় যাচ্ছিলেন? বেড়াতে। এক্ষুনি ঝড় উঠবে, বৃষ্টি পড়বে, এই কি বেড়াতে যাওয়ার সময়? আমার খুশি, নির্বোধের মতো প্রশ্ন করবেন না। দয়া করে পথ ছাড়বেন কি? না। না মানে? আমি আপনার বাড়ির ভেতরে খানা তল্লাশ করব। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? আছে। আগে আমি দেখতে চাই। সুন্দরবাবু পকেটে হাত দিতে যাচ্ছিলেন, হঠাৎ জয়ন্ত তার হাত চেপে ধরে বললে, সুন্দরবাবু, আজ আর বাড়ি খানা তল্লাশ করতে হবে না। মোহনেন্দু বাবু বেড়াতে যেতে চান, ওকে বেড়াতে যেতে দিন। বিস্ময়ে হতবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন সুন্দরবাবু। মোহনেন্দু বললে, তাহলে আমি গাড়িতে স্টার্ট দিতে পারি? জয়ন্ত পায়ে পায়ে গাড়ির ঠিক পেছন দিকে গিয়ে দাঁড়ালো। হতভম্বের মতো তার চাল চলন লক্ষ্য করতে করতে সুন্দরবাবু বললেন, বেশ মোহনেন্দু বাবু, আজ আপনার যেখানে খুশি বেড়াতে যেতে পারেন। মোহন গাড়িতে স্টার্ট দিলে এবং পর মুহূর্তে জয়ন্ত সুকৌশলে নিজের দেহকে সংলগ্ন করে ফেললে মোটরের পশ্চাৎ ভাগে। তাকে সেই অবস্থায় নিয়ে গাড়িখানা বেগে বেরিয়ে গেল। সুন্দরবাবু নিজের টাক চুলকোতে চুলকোতে বললেন, এ আবার কি কাণ্ড রে বাবা? মানিক বললে, ভালো সেনাপতি শত্রুপক্ষের প্ল্যান দেখে নিজের প্ল্যান স্থির করে। জয়ন্ত বুঝে নিয়েছে মোহনেন্দু তার প্ল্যান বদলে ফেলেছে, তাই সেও নিজের প্ল্যান বদলাতে চায়। জয়ন্ত কেমন করে বুঝলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই জন্যই তো আপনার নাম সুন্দরবাবু আর জয়ন্তের নাম জয়ন্ত। সুন্দরবাবু যা বুঝতে পারেন না, জয়ন্ত তা বুঝতে পারে। জয়ন্ত কি বুঝেছে তুমি তা জানো? ঠিক জানি না বটে, তবে আন্দাজ করতে পারি কিছু কিছু। আন্দাজটা শুনি। মোহনেন্দু ধূর্ত ব্যক্তি, যেমন করেই হোক সে বুঝতে পেরেছে পুলিশের নজর তার উপরে। অলৌকিক দস্যুর সঙ্গে তার কি সম্পর্ক সেটা আমরা জানি না বটে, তবে এই নিউ স্ট্রিটের বাড়ি থেকে তাকে যে সে সরিয়ে ফেলেছে এতে আর কোনো সন্দেহ নেই। আজ তার বাড়ি খানা তল্লাশ করলে নিশ্চয়ই আমরা কিছুই আবিষ্কার করতে পারতুম না। মোহনের গাড়ির ভেতরে অলৌকিক দস্যু নেই, তার গাড়ির নম্বর ভুয়ো নয়। মানিক, আমরা বোধহয় ভুল সূত্র ধরে বোকা বনে গেলুম। মোহনের সঙ্গে অলৌকিক দস্যুর সম্পর্ক নেই। আমার কি বিশ্বাস জানেন? পুলিশের নজর তার উপরে আছে কিনা এটা নিশ্চিত রূপে জানবার জন্যই মোহনেন্দু এমন অসময়ে নিজের গাড়ি বার করেছিল। হতেও পারে, না হতেও পারে, কিন্তু ওর গাড়ির পেছনে এমন গোয়ারের মতো চড়ে জয়ন্ত আজ নিজের জীবন বিপন্ন করতে চায় কেন? ঠিক বলতে পারি না। খুব সম্ভব জয়ন্তের সন্দেহ হয়েছে মোহনেন্দু এই ফাঁকে অলৌকিক দস্যুর সঙ্গে দেখা করে আসতে পারে। নতুন কোনো ঠিকানায় গিয়ে? হ্যাঁ। তারপর কেটে গেল 1 মাস। 1.5 মাসের মধ্যে একবারও অলৌকিক দস্যুর সারা শব্দ না পেয়ে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল কলকাতা শহর। অনেকেই মত প্রকাশ করলে মহারাজা দুর্গাপ্রসাদের প্রাইভেট সেক্রেটারির বন্দুকের দ্বিতীয় গুলিটা নিশ্চয়ই ব্যর্থ হয়নি। অলৌকিক দস্যু পটল তুলেছে। কিন্তু জয়ন্তের ধারণা অন্যরকম। সে আজ 1 মাস ধরে সুরেন রায় রোডে তার এক ধনী বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছে। সঙ্গে আছে মানিক। আজ 1 মাসের মধ্যে তারা এই বাড়ির বাইরে পা বাড়ায়নি। ও ফুটপাতের একখানা মাঝারি আকারের লাল রঙের দোতলা বাড়ির উপরে সর্বদাই নিবদ্ধ থাকে তার দৃষ্টি। 1 মাস কেটে গেছে।
তবু একটুও কমেনি তার দৃষ্টির তীক্ষ্ণতা। অথচ তারা সন্দেহজনক কিছুই দেখতে পায়নি। ও বাড়ির ভেতরে কেউ বাস করে বলেও মনে হয় না, কারণ বাড়ির সমস্ত দরজা জানলা সর্বদাই বন্ধ থাকে। রাত্রেও সেখানে দেখা যায় না কোনো আলোক চিহ্ন, পাওয়া যায় না কোনো মানুষের সাড়া। কেবল মাঝে মাঝে কোনো কোনো দিন সন্ধ্যার পর একখানা কালো রঙের ফোর্ড গাড়ি বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ায়। একটি লোক গাড়ি থেকে নেমে নিজের চাবি দিয়ে দরজার তালা খুলে বাড়ির ভেতরে গিয়ে ঢোকে। খানিকক্ষণ পরে আবার সে বেরিয়ে এসে দরজা বন্ধ করে চলে যায়। সার্চ ওয়ারেন্ট এনে বাড়িখানার ভেতরে প্রবেশ করবার জন্য একাধিকবার উৎসাহিত হয়ে উঠেছেন সুন্দরবাবু। তাকে নিরস্ত করে জয়ন্ত বলেছে, অলৌকিক দস্যু ওখানে আছে কিনা তাও জোর করে বলতে পারি না। আমরা খালি দেখেছি মোহনেন্দুকে আসা যাওয়া করতে। সে যে অলৌকিক দস্যু নয় এও আমরা সকলেই জানি। সে একবার আমাদের বোকা বানিয়েছে, আমি দ্বিতীয়বার আর ঠকতে রাজি নই। কারণ এখনো আমরা পিছু ছাড়িনি জানলে পাখি ভয় পেয়ে একেবারেই উড়ে পালাবে। তার চেয়ে ওকে নিশ্চিন্ত হওয়ার জন্য কিছুদিন সময় দিন, তাহলেই আমরা কেল্লাফতে করতে পারবো। কিন্তু আমি যে আর কৌতূহল দমন করতে পারছি না। সবুর করুন, সবুর করুন। সবুরে মেওয়া ফলে জানেন তো, এ বাড়িতে ফোন আছে, যথাসময়েই আপনি খবর পাবেন। সুন্দরবাবু অপ্রসন্ন মুখে বললেন, আজ 1 মাস তোমরা বাড়ি ছাড়া। আজ 1 মাস তোমাদের লোভনীয় চায়ের আসর আর বসেনি। তোমরা যেন এখানেও চাটা উড়িয়ে মজা করছো, কিন্তু আমি আসতে চাইলেই তোমরা হাহা করে ওঠো। অবুঝ হবেন না দাদা, আপনার মতো সুপরিচিত পুলিশ কর্মচারী এ পাড়ায় ঘন ঘন আনাগোনা করলে আমাদের অজ্ঞাতবাস করা একেবারেই ব্যর্থ হয়ে যাবে। ঢং ঢং করে বাজলো রাত 12টা। সুন্দরবাবু ঘরের ভেতরে প্রবেশ করে বললেন, এতদিনে কি সময় হলো জয়ন্ত? বোধহয় হলো। আজ কালো গাড়িখানা একবার দুপুরে আর একবার বৈকালে এসেছিল, তারপর আধ ঘন্টা আগে আবার এসে দাঁড়িয়ে আছে। আসবার সময় লালবাড়ির সামনে আপনিও গাড়িখানা দেখেছেন তো? তা আবার দেখিনি। আরো একটা জিনিস লক্ষ্য করেছি। কি? গাড়িতে মোহনেন্দুর গাড়ির নম্বর নেই, তার মানে ভুয়ো নম্বর। এত রাত্রে মোহনেন্দুর এখানে আগমন, গাড়িতে ভুয়ো নম্বর, আজ একটা কোনো ঘটনা ঘটবেই। চলুন আমরা নিচে নেমে সদর দরজার পাশে গিয়ে লুকিয়ে থাকি। আপনার লোকজন সব যথাস্থানে ঘাপটি মেরে আছে, চলুন। কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। লালবাড়ির ভেতর থেকে প্রথমে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। সে গাড়ির চালকের সামনে উঠে বসতেই দেখা গেল আর একটা বৃহত্তর ছায়ামূর্তি। রাতের অন্ধকারে কোনো মূর্তিকে স্পষ্ট করে বোঝা গেল না। দ্বিতীয় মূর্তি গাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জাগ্রত হয়ে উঠল ইঞ্জিনের শব্দ, এবং সঙ্গে সঙ্গে বাজলো পুলিশের বাঁশি। চারিদিকে দপদপিয়ে উঠল অনেকগুলো টর্চ। ধেয়ে এলো দলে দলে সশস্ত্র লোক। সুন্দরবাবু গাড়ির দিকে ছুটতে ছুটতে চিৎকার করে বললেন, থামাও গাড়ি। কিন্তু গাড়িখানা থামলো না। সাত করে উল্কা গতিতে সকলের চোখের সামনে দিয়ে ছুটে বেরিয়ে গেল। বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। সিপাহীরা গুলি বৃষ্টি করলে। কোনো গুলি গাড়ির গায়ে লাগলো কিনা বোঝা গেল না, কিন্তু তার গতি বন্ধ হলো না। তারপর ডান দিকে মোড় ফিরে অদৃশ্য হয়ে গেল গাড়িখানা। সুন্দরবাবু প্রাণপণে গলা চড়িয়ে বলে উঠলেন, আমাদের গাড়ি আছে ও রাস্তায়, শিগগির এখানে নিয়ে এসো। কিন্তু পুলিশের গাড়ি নিয়ে এসে আবার সেই পলাতক গাড়ির সন্ধানে যাত্রা করতে মিনিট 4 সময় কেটে গেল। মানিক হতাশভাবে বললে, মিছেই এই ছোটাছুটি, আর মোহনের পাত্তা পাওয়া অসম্ভব। চোখের সামনে পেয়েও যাকে ধরা গেল না, চোখের আড়াল থেকে তাকে কি আর খুঁজে পাওয়া যায়? জয়ন্ত বললে, তবু হাল ছাড়া উচিত নয়। পুলিশের গাড়িও মোড় ফিরে ধরলে ডান দিকের রাস্তা। শূন্য পথ সিধে চলে গিয়েছে। দুই পাশে তার দাঁড়িয়ে রয়েছে আলোক স্তম্ভগুলো বোবা সাক্ষীর মতো। একান্ত স্তব্ধ রাত্রেও দূর থেকে অন্য কোনো গাড়ি চলার শব্দ পর্যন্ত ভেসে আসছে না। সুন্দরবাবু আফসোস করতে লাগলেন, হারে আমার পোড়া কপাল, এই কি আসামি রে বাবা, হাতে পেয়েও হাতে পাওয়া যায় না। পিছলে পালায়,
তবু পুলিশের গাড়ি ছোটে, ঘুমন্ত গৃহস্থদের সুখ স্বপ্ন ভেঙে দিয়ে ছোটে আর ছোটে, যেন কোনো অদৃশ্য আলেয়ার উদ্দেশ্যে। প্রায় মাইল খানেক পরে গাড়িখানা এসে পড়ল একটা তেমাথায়, এবং বাদিকের রাস্তার উপরে তাকিয়েই দেখা গেল দাঁড়িয়ে রয়েছে একখানা কালো রঙের ফোর্ড গাড়ি। সুন্দরবাবু চেঁচিয়ে বললেন, ফোর্ডের ভেতর থেকে প্রশান্ত স্বরে কে বললে, আপনাদের শুভাগমনের জন্যেই আমি অপেক্ষা করছি। কে আপনি? আমি মোহনেন্দু। সুন্দরবাবু উচ্চকণ্ঠে বললেন, সবাই গাড়িখানা ঘিরে ফেলো, বন্দুক উঁচিয়ে রাখো, আবার যেন কলা দেখিয়ে চম্পট না দেয়। আজ্ঞে না, চম্পট আমি দেব না। দেবে না মানে? এই মাত্র তো চম্পট দিয়েছিলে। মোটেই নয়, আপনাদের সঙ্গে একটু মজা করেছি মাত্র। পুলিশের সঙ্গে মজা? আপনাদের দেখিয়ে দিলুম যে ইচ্ছে করলেই আমি পালাতে পারতুম, কিন্তু আমি পালালুম না। কেন আমি পালাবো? কোনো দোষ করিনি। আমি পালাবো কেন বলতে পারেন? বলতে পারি অনেক কিছুই, আর তোমাকেও বলতে হবে অনেক কথাই। এখন তুমি গাড়ির ভেতর থেকে সুরসুর করে নেমে এসো দেখি। তোমার সঙ্গে যে আছে তাকে নামতে বলো। গাড়ি থেকে নেমে পড়ে মোহনেন্দু বললে, আমার সঙ্গে আর কেউ নেই। আলবাত আছে, আমরা সচক্ষে গাড়ির ভেতরে আর একটা লোককে উঠতে দেখেছি। ভুল দেখেছেন, গাড়িতে আমি একা। তৎক্ষণাৎ গাড়ির ভেতরে খোঁজাখুঁজি হলো, কিন্তু আর কাউকেই পাওয়া গেল না। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, দেখো মোহনেন্দু, তোমার এই চালাকি একটা শিশুকেও ভোলাতে পারবে না। আমাদের চোখের আড়ালে তুমি পালিয়ে এসেছো আসল আসামিকে সরিয়ে ফেলবার জন্যেই। মোহনেন্দু নির্বিকার ভাবে বলল, কে আসল আসামি আর কে নকল আসামি তা নিয়ে আপনারা যত খুশি মাথা ঘামাতে পারেন, কিন্তু এইটুকু জেনে রাখুন, আমার গাড়িতে আর কেউ ছিল না। নেই বললেই সাপের বিষ থাকে না নাকি? আমরা তাকে দেখেছি। বলছে তো ভুল দেখেছেন। না, ঠিক দেখেছি। যাকে দেখেছেন আগে তাকে এনে হাজির করুন, নইলে পুলিশের মুখের কথা আদালতেও প্রমাণ বলে গ্রাহ্য হবে না। বেশ, আর একটা কথার জবাব দাও, তোমার গাড়িতে ভুয়ো নম্বর কেন? এ প্রশ্নের অর্থ বুঝলুম না। উত্তম, বুঝিয়ে দিচ্ছি। সুন্দরবাবু গাড়ির পেছন দিকে গিয়ে দাঁড়ালেন, তারপর বললেন, বটে বটে মোহনেন্দু, তুমি কাজের ছেলে বটে। ভুয়ো নম্বরের প্লেটখানাও এই ফাঁকে সরিয়ে ফেলেছো দেখছি যে, কিন্তু একটু আগেও সেটা আমি সচক্ষে দেখেছি। কলকাতার পুলিশ আজকাল যে এত ভুল দেখে, এ খবর আমার জানা ছিল না। সুন্দরবাবু বললেন, যাক ওসব কথা, এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কেন? কেন তা পরেই বুঝতে পারবে। আপনি কি আমাকে গ্রেপ্তার করতে চান? না, তবে পরে করলেও করতে পারি। কি অপরাধে? যদি গ্রেপ্তার করি পরে শুনতেই পাবে। দেখছি আপনাদের জন্য অপেক্ষা করে আমি ভালো কাজ করিনি। অপেক্ষা করেছিলে কি সাধে? ভেবেছিলে সেদিনের মতো আজকেও তোমার কথা শুনে আমরা বোকার মতো আবার তোমাকে ছেড়ে দেব? একই চালে বারবার বাজিমাত করা যায় না বাপু। আমি নিরপরাধ। বেশ তো, তাহলে তোমার ভয়টা কিসের? এসো এখন আমাদের সঙ্গে। পরদিন প্রাতঃভ্রমণের নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন করে বাড়ির দিকে ফিরে এলো জয়ন্ত এবং মানিক। তারা প্রত্যহই সূর্যোদয়ের আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে গঙ্গার ধারে বেশ খানিকক্ষণ পদচারণা করে ফিরে আসে আবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই। এই সময়টায় জয়ন্ত গুরুতর কোনো কিছু নিয়েই আলোচনা করতে রাজি হয় না। অন্ধকারের মধ্যে শিশু আলোকের ক্রমবিকাশ দেখতে দেখতে এবং স্নিগ্ধ প্রভাত সমীরণকে নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে পরম আনন্দে গ্রহণ করতে করতে নিজের মস্তিষ্কে সম্পূর্ণভাবে বিশ্রাম দিতে চায়। কিন্তু সেদিন বাড়ির কাছে এসেই তারা সবিস্ময়ে দেখলে এত ভোরে সদরের সামনে দাঁড়িয়ে আছে একখানা সুপরিচিত মোটর গাড়ি। জয়ন্ত বললে, কি আশ্চর্য, ওখানে আর সুন্দরবাবুর গাড়ি বলে মনে হচ্ছে না? মানিক বললে, সে বিষয়ে সন্দেহ নেই। এত সকালে সুন্দরবাবু তো কোনোদিনই বিছানার মায়া ত্যাগ করেন না। নিশ্চয়ই আবার কোনো অঘটন ঘটেছে। কি অঘটন ঘটতে পারে? মোহনেন্দু কি পুলিশকে ফাঁকি দিয়ে আবার অদৃশ্য হয়েছে?
কিংবা এও হতে পারে অলৌকিক দ্রশ্যু আবার দৃশ্যমান হয়েছে। দেখা গেল কৌচের উপরে অর্ধশয়ান অবস্থায় সুন্দরবাবুকে, তার দুই নেত্র মুদিত এবং থেকে থেকে স্ফীত হয়ে উঠছে তার নাসারন্ধ্র, বোধহয় গর্জন করে উঠবেই অবিলম্বে। কিন্তু আজ সুন্দরবাবু অত্যন্ত জাগ্রত, কারণ তার নাসিকাকে গর্জন করবার কোনো অবসরই তিনি দিলেন না। জয়ন্ত ও মানিকের পদশব্দ শুনেই দুই চোখ মেলে ধরফর করে সোজা হয়ে উঠে বসলেন। জয়ন্ত শুধলে, ব্যাপার কি সুন্দরবাবু? সকাল হতে না হতে সর্বাগ্রে জাগে কাক আর শালিক পাখিরা, আপনি কি আজ তাদেরও আগে নিদ্রা দেবীকে তাড়িয়ে দিয়ে এখানে এসে হাজির হয়েছেন? সুন্দরবাবু হাই তুলতে তুলতে বললেন, নিদ্রা দেবীকে তাড়াবো কি? তাকে কাল আমাকে একেবারেই বয়কট করতে হয়েছে, বুঝেছো ভায়া? কাল তিনি আমার কাছে ঘেঁষতে পারেননি। এতক্ষণ পরে তোমার এখানে আমাকে একা পেয়ে তিনি আমার উপরে মন্ত্রশক্তি প্রয়োগ করবার চেষ্টা করছিলেন বটে, কিন্তু তার সে চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে তোমাদের পদশব্দ, বুঝলে? মানিক বললে, কিছুই বুঝলুম না। নিদ্রা দেবীর বিরুদ্ধে আপনার এই অভাবিত বিদ্রোহের কারণ কি? কারণ কি? শোনো তবে বলি। কাল তোমরা দুজনে তো চলে গেলে, আমি মোহনেন্দুকে লকআপে রাখবার ব্যবস্থা করে থানা থেকে যখন বেরিয়ে এলুম, রাত তখন 4টে বাজে। হঠাৎ দেখি একখানা মোটর গাড়ি থানার সামনে এসে থেমে পড়ল এবং একটি প্রৌঢ় ভদ্রলোক ব্যস্ত সমস্তভাবে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন। তেমন অসময়ে তার আবির্ভাব দেখে আমার মন কৌতূহলী হয়ে উঠল। ফিরে দাঁড়িয়ে তার আগমনের কারণ জিজ্ঞাসা করলুম। প্রথমেই তিনি বলে উঠলেন, অলৌকিক দস্যু, অলৌকিক দস্যু। শুনেই আবার চাঙ্গা হয়ে উঠল আমার শ্রমক্লান্ত দেহ। তাড়াতাড়ি জিজ্ঞাসা করলুম, অলৌকিক দস্যু কি মশাই? হ্যাঁ, নিশ্চয়ই অলৌকিক দস্যু। আমি খবরের কাগজে তার চেহারার আর কার্যকলাপের বর্ণনা পড়েছি। এ অলৌকিক দস্যু না হয়ে যায় না। তারপর ভদ্রলোক যেসব কথা বলতে লাগলেন তা অত্যন্ত অসংলগ্ন। বুঝলুম দারুণ আতঙ্কে তিনি বিহ্বল হয়ে পড়েছেন, ভালো করে গুছিয়ে কথা বলতে পারছেন না। খানিকক্ষণ পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে তিনি যা বললেন, সংক্ষেপে তার সারমর্ম এই। ভদ্রলোকের নাম বসন্ত চৌধুরী, 24 পরগনায় তার জমিদারি আছে, বাস করেন টালিগঞ্জে। গত লগ্নে তিনি পুত্রের বিবাহ দিয়েছেন। কাল ছিল বৌভাতের রাত। সেই উপলক্ষে তার বাড়ির সামনেকার খোলা জমিতে নাট্যাভিনয়ের আয়োজন হয়েছিল। রাত্রি 2:30টার পর আসর ভাঙে। অতিথিদের বিদায় দিয়ে আলো টালো নিভিয়ে অন্যান্য কাজ চুকোতে চুকোতে 3:30 বেজে যায়। চারিদিক যখন নিরালা হয়ে পড়ল, বসন্তবাবু মণ্ডপ ছেড়ে বাড়ির ভেতর ঢুকবো ঢুকবো করছেন। এমন সময় হঠাৎ শুনতে পেলেন ঘটাং ঘটাং করে কেমন একটা ধাতব শব্দ। তার বাড়ির পাশেই খানিকটা জঙ্গল ভরা বেওয়ারিশ জমি ছিল। শব্দ আসছে সেদিক থেকেই। অত্যন্ত বিস্মিত হয়ে বসন্তবাবু একটা লণ্ঠন হাতে করে সেই দিকে গিয়ে উকি ঝুঁকি মেরে যা দেখলেন, তাতে তার বুকের রক্ত যেন জল হয়ে গেল। একটা প্রায় 7 ফুট লম্বা দানবের মতো মূর্তি, দুই চোখে তার স্থির বিদ্যুতের মতো তীব্র অগ্নিশিখা, সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। বিভৎস মূর্তিটা তখনও তাকে দেখতে পায়নি। তিনি তাড়াতাড়ি সেখান থেকে সরে এলেন। তাকে অলৌকিক দস্যু বলে চিনতে তার একটুও বিলম্ব হলো না। তিনি ধরে নিলেন সে এখানে এসেছে তারই বাড়ি আক্রমণ করবার জন্যে, তাই তিনিও কাল বিলম্ব না করে থানায় খবর দিতে এসেছেন। জয়ন্ত, আসল ব্যাপারটা আমি অনায়াসেই আন্দাজ করতে পারলুম। মোহনেন্দুর গাড়ি থেকে পুলিশের ভয়ে নেমে পড়ে অলৌকিক দস্যু ওই জঙ্গলের ভিতরে গিয়ে লুকিয়েছিল। আমি তৎক্ষণাৎ দলবল নিয়ে ছুটে গেলাম ঘটনাস্থলে। কিন্তু আবার হলো সেই লাভে ব্যাং, অপচয় ঠ্যাং, পেলুম অশ্বডিম্ব। নষ্ট হলো গোটা রাতের ঘুম। অলৌকিক দস্যু ফাঁকি দিলে আবার আমাকে। তারপর এই খবরটা দেওয়ার জন্যেই আমার এখানে আগমন। এখন কি করা যায় বলো তো ভায়া? শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, কিন্তু তারও সহ্য শক্তির একটা সীমা আছে তো। পুলিশে চাকরি নিয়েছি বলে আহার নিদ্রা তো একেবারে ত্যাগ করতে পারি না। একটা কিছু বিহিত করতেই হবে, কিন্তু কি করতে হবে বলো দেখি? জয়ন্ত বললে, আপাতত চা চর্চা করাই বুদ্ধিমানের কাজ হবে নাকি?
তা যেন করলুম, কিন্তু তারপর? তারপর হাত পা গুটিয়ে অপেক্ষা করুন। কিসের অপেক্ষা? অলৌকিক দস্যুর জন্যে। সাত ঘাটের জল খেয়ে আহার নিদ্রা ভুলে মাথার ঘাম পায়ে ফেলে এত সাধ্য সাধনা করেও যার নাগাল পাচ্ছি না, তার জন্য অপেক্ষা করব? হ্যাঁ, অলৌকিক দস্যুর দেখা পাবেন খুব শীঘ্রই, হয় আজ, নয় কাল, নয় পরশু। তাই কি তুমি মনে করো? নিশ্চয়ই। তার পক্ষে আশ্রয়হীনের মতো পথে পথে ঘুরে বেড়ানো অসম্ভব। তার কথা সারা শহরে রাষ্ট্র হয়ে গিয়েছে। যারা তাকে দেখেনি তারাও তার মূর্তির বর্ণনা করে তাকে চিনে ফেলবে, যেমন চিনে ফেলেছেন বসন্তবাবু। তাকে যেখানে হোক আশ্রয় নিতে হবেই। তার দুটো ঠিকানাই আমরা জানি। এক 28 নম্বর নিউ স্ট্রিট, সেখানে গুপ্তচর মোতায়েন করা আছে তো? নিশ্চয়ই। তার আর এক বাসা আছে সুরেন রায় রোডে, কাল যেখান থেকে সে হানা দিতে বেরিয়েছিল, সেখানেও পাহারা মোতায়েন করা আছে। তবে আর কি, এখন আমরা নিশ্চিত হতে পারি। ও মধু, ওহে শ্রী মধুসূদন, তুমি এখন আমাদের যে কার্যে নিযুক্ত করবে আমরা খুশি মনে তাই করব। দাও মধু, চা দাও, খাবার দাও। সঙ্গে সঙ্গে চা ও খাবার নিয়ে মধুর প্রবেশ। এমন সদা প্রস্তুত ভৃত্য দুর্লভ। গতকল্য নিদ্রা ত্যাগ করে আজ সুন্দরবাবুর পানাহার গ্রহণ করবার প্রবৃত্তিটা বেড়ে উঠেছে অত্যন্ত। পরমাগ্রহে গ্রহণ ও গলার্ধকরণ করলেন 5টা সিদ্ধ ডিম, 8খানা গোল্ডেন বা বিস্কুট, 6খানা টোস্ট, 2টো ল্যাংড়া আম, 4টে মর্তমান কলা ও 3 পেয়ালা চা। জয়ন্ত ও মানিক প্রত্যেকেই খেলে কেবল একটা করে সিদ্ধ ডিম, 2খানা করে টোস্ট ও এক পেয়ালা চা। তারপর সুন্দরবাবু পরিতৃপ্ত বদনে পা ছড়িয়ে বসে একটা সিগারেট ধরাবার উপক্রম করছেন। সহসা টেলিফোন যন্ত্রের ঘন্টি বেজে উঠল। জয়ন্ত উঠে গিয়ে রিসিভার কানে দিয়ে শুধোলে, হ্যালো, কাকে চান? সুন্দরবাবুকে? হ্যাঁ, তিনি এখানেই আছেন, ডেকে দিচ্ছি, ধরুন। ফিরে বললে, সুন্দরবাবু, থানা থেকে আপনাকে ডাকছে। সুন্দরবাবু মুখ বেজার করে বললেন, স্থান নেই কাল নেই, দুদণ্ড পা ছড়িয়ে জিরুবার জো নেই, কেবলই ডাকাডাকি, আর পারি না বাবা। তারপরে গাত্রোত্থান করে ফোন ধরেই তার মুখের উপর ফুটে উঠল বিরক্তির বদলে মহা বিস্ময়ের ভাব। সচকিত কণ্ঠে বললেন, কি বললে? আচ্ছা আচ্ছা, এক্ষুনি যাচ্ছি। তোমরা এক্ষুনি অপুস্থলে যাও, বাড়িখানা চারধার থেকে ঘেরাও করে রাখো। ভালো কথা, মোহনেন্দুকেও সঙ্গে করে নিয়ে যেতে ভুলো না। রিসিভারটা যথাস্থানে স্থাপন করে উৎসাহিত কণ্ঠে তিনি বলে উঠলেন, জয়ন্ত, তোমার অনুমান যে এত শীঘ্র সফল হবে তা আমি ভাবতে পারিনি। যাক সে কথা, এখন তাড়াতাড়ি উঠে পড়ো, সব কথা হবে গাড়িতে। বাইরে এসে গাড়িতে উঠে জয়ন্ত বলল, বুঝেছি, অলৌকিক দস্যু আবার দেখা দিয়েছে। হ্যাঁ। কোন বাড়িতে? সুরেন রায় রোডে। তারপর? এবারে সে প্রায় একটা নরহত্যা করেছে। কিরকম? আজ সকালে পাহারা বদলের সময় দেখা যায় রাতের পাহারাওয়ালা বাড়ির দরজার সামনে রক্তাক্ত দেহে মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। তাকে তখনই হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সে বাঁচবে কিনা সন্দেহ। আর অলৌকিক দস্যু? তাকে কেউ চোখে দেখেনি বটে, কিন্তু সে ওই বাড়ির ভেতরেই আছে। কি করে বুঝলেন? মোহনেন্দু কাল বাড়ি থেকে বেরোবার সময় সদর দরজায় তালা দিয়েছিল। আজ সকালে সেই তালাটা পাওয়া গিয়েছে ভাঙা অবস্থায়, পাহারাওয়ালার দেহের পাশে, কিন্তু বাড়ির সদর দরজাটা খোলা নেই, ভেতর থেকে বন্ধ। এ থেকে কি বুঝতে হয়? কিন্তু আমি কি ভেবে আশ্চর্য হচ্ছি জানো? এত কাণ্ড করে বারবার পুলিশকে অত সহজে ফাঁকি দিয়ে অলৌকিক দস্যু কি শেষটা এমন নির্বোধের মতো আমাদের হাতের মুঠোয় এসে পড়বে? রহস্যময় হাস্য করে জয়ন্ত বললে, এজন্যে আমি একটুও বিস্মিত নই। সুন্দরবাবু, আপনাদের ওই অলৌকিক দস্যুর অবস্থা হয়েছে এখন চালকহীন চলন্ত গাড়ির মতো। তার মানে? চালককে আপনারা লকআপে রেখেছেন। মোহনেন্দুর কথা বলছো? হ্যাঁ, দেহের চালক হচ্ছে মস্তিষ্ক। অলৌকিক দস্যুর মস্তিষ্ক এখন আপনাদের হস্তগত হয়েছে। এখন তাকে বুদ্ধি দেওয়ার কেউ নেই।
তাই সে নির্বোধের মতো আচরণ করতেই পারে। তুমি কি বলতে চাও যত নষ্টের মূল ওই মোহনই? নিশ্চয়ই। তোমার যুক্তি বুঝতে পারলুম না। এখনই বুঝতে পারবেন, আমরা ঘটনাস্থলে এসে পড়েছি। সেই দোতলা লাল রঙের বাড়ি, সামনে কৌতূহলী জনতা ও দলে দলে পুলিশ, কারুর হাতে লাঠি, কারুর হাতে বন্দুক। সদর দরজার সামনে গিয়ে সুন্দরবাবু মাটির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। সেখানে রক্তের দাগ। সুন্দরবাবু সদর দরজার উপরে সজোরে ধাক্কা মারতে মারতে চিৎকার করে বললেন, বাড়ির ভেতরে কে আছো? দরজা খোলো। সকলে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কেউ সাড়াও দিলে না, দরজাও খুললে না। সুন্দরবাবু বললেন, আচ্ছা, আগে মোহনেন্দুকে এখানে নিয়ে এসো। যদি তার ডাকেও কেউ সাড়া না দেয় তাহলে দরজাটা ভেঙে ফেলতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু এমন সময় ঘটল এক বিচিত্র অঘটন। ঝনাত করে বাড়ির দরজা খুলে পথের উপর লাফিয়ে পড়ল প্রকাণ্ড এক শরীরী দুঃস্বপ্ন। দুই চোখে তার ধকধক করে জ্বলে উঠল দুটো সুদীর্ঘ ও উগ্র অগ্নিশিখা। পায়ে পায়ে সে সুন্দরবাবুর দিকে এগুতে এগুতে বললে, ভো 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 ভো, অলৌকিক দস্যু। সুন্দরবাবু পায়ে পায়ে পিছুতে পিছুতে বললেন, আবার ভো ভো, বন্দুক ছোড়ো, বন্দুক। এমন সময় মোহনেন্দু কোথা থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে এসে সকাতরে বলে উঠল, বন্দুক ছুড়বেন না, বন্দুক ছুড়বেন না, আমি ওকে এখনই নিশ্চল করে দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই গর্জন করে উঠেছে একসঙ্গে অনেকগুলো বন্দুক। সেই বর্মাবৃত অতিকায় অবিশ্বাস্য মূর্তিটা তৎক্ষণাৎ ভূতলশায়ী হলো ঠিক ছিন্নমূল বৃক্ষের মতোই। সে একটি মাত্র আর্তনাদও করলে না, মাটিতে পড়ে একবারও ছটফট করলে না। এত সহজে যে এত বড় শত্রু নিপাত হবে এটা কেউ কল্পনাতেও আনতে পারেনি। মোহনেন্দু অত্যন্ত ভগ্নস্বরে বলে উঠল, করলেন কি এ, আপনারা করলেন কি? আমার কত সাধনার সফল স্বপ্ন একেবারে বিফল করে দিলেন। আমি এক মুহূর্তের মধ্যেই ওকে নিশ্চল করে দিতুম, কিন্তু আপনারা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলেন না। সুন্দরবাবু বললেন, মোহনেন্দু বাবু, ও আপনার কে? আমার মানস পুত্র। জয়ন্ত এগিয়ে এসে বললে, মানস পুত্রকে মনের ভেতরে রাখলেই আপনি বুদ্ধিমানের কাজ করতেন, কিন্তু তাকে একটা কৃত্রিম আর ভীষণ আকার দিয়ে বাইরের পৃথিবীতে পাঠিয়ে এমন উপদ্রব সৃষ্টি করবার অধিকার আপনার নেই। মোহনেন্দু বললে, সব কথা যদি আপনারা জানতেন। আমি জানি, এ হচ্ছে যন্ত্রমানব। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, যন্ত্রমানব? মানিক সচমকে বললে, যন্ত্রমানব? জয়ন্ত বললে, হ্যাঁ, ও হচ্ছে যন্ত্রমানব। মোহনেন্দু বললে, তাহলেও সব কথা জানা হলো না। সুন্দরবাবু বললেন, এখন যা জানা হলো না আদালতেই তা প্রকাশ পাবে। মোহনেন্দু উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আদালতে কি প্রকাশ পাবে মশাই? অর্থলোভে কে কোথায় রাহাজানি করেছে, কত মানুষকে জখম করেছে, কত বিভীষিকার সৃষ্টি করেছে, এই সব তো? ওসব তো অতি সাধারণ ব্যাপার। পৃথিবীর রাম শ্যাম যদু মধুর দলও তো প্রতিদিন যা করছে ধরা পড়ছে, জেল খাটছে। কিন্তু আদালতে কি প্রকাশ পাবে আমার বিচিত্র পরিকল্পনার পেছনে আছে উচ্চতর মহত্তর কোনো উদ্দেশ্য? আদালতে বড়জোর প্রমাণিত হবে যে পরের সম্পত্তি লুণ্ঠন করবার জন্যই সৃষ্টি হয়েছে এই যন্ত্রমানব। কিন্তু সেইটাই যে বড় সত্য নয়, এটা নিজের হাতে লিখে আমি কালকেই আপনাদের জানাবো। আজ আর আমাকে কোনো প্রশ্ন করবেন না। রাম শ্যাম যদু মধুর মতো ধরা যখন পড়েছি, তখন আমাকে থানায় বা হাজতে বা জেলখানায় যেখানে খুশি টেনে নিয়ে যেতে পারেন। জয়ন্ত ঘরে ঢুকে দেখলে মানিক এক মনে খবরের কাগজ পাঠ করছে। সে শুধলে, কালকের ব্যাপারটা কাগজে বেরিয়েছে নাকি? বেরিয়েছে বই কি। চেয়ারের উপরে বসে পড়ে জয়ন্ত বললে, পড়ো তো শুনি। মানিক পাঠ করে যা শোনালে তা আমাদের পূর্ব পরিচ্ছেদে বর্ণিত ঘটনার পুনরাবৃত্তি মাত্র, সুতরাং এখানে উল্লেখযোগ্য নয়। কিন্তু বর্ণনার শেষে কাগজের সংবাদদাতা এই মতটুকু প্রকাশ করেছেন, যন্ত্রমানব বিলাতি পুঁথিপত্রে যখন চন্দ্রলোকের যাত্রীদের প্রসঙ্গ লইয়া আলোচনা করা হয়, তখন তাহা সম্ভবপর বলিয়া বিশ্বাস না করিলেও
আমরা সাগ্রহে পাঠ করি। বিলাতি পুঁথিপত্রে জন্তমানবদের লইয়াও বহু আলোচনা হইয়াছে, এবং সেসব আলোচনাও আমরা অল্প উপভোগ করি নাই। মাঝে মাঝে এ সংবাদও পাঠ করা যায় যে পাশ্চাত্য দেশের যান্ত্রিকরা সীমাবদ্ধ, শক্তিসম্পন্ন কলের মানুষ নির্মাণ করিয়াছে, এবং তাহারাও সাহায্য করিতেছে সত্যকার মানুষদের নানা কার্যে। কিন্তু সেসব যন্ত্রমানুষ আসলে খেলাঘরের কলে দম দেওয়া পুতুলের উন্নততর ও বৃহত্তর সংস্করণ ছাড়া আর কিছুই নহে। কিন্তু কল্পনার যন্ত্রমানুষকে প্রায় আসল মানুষের সমকক্ষ করিয়া তুলিয়াছিলেন সর্বপ্রথমে চেকোস্লোভিয়ার কারেল ও জোসেফ ক্যাপেক ভ্রাতৃযুগল, প্রায় 31 বছর আগে। তাদের একখানি পৃথিবী বিখ্যাত নাটক প্রতীচ্যের দেশে দেশে তাহার অভিনয় হয়। ক্যাপেক ভ্রাতৃযুগল তাদের কল্পনায় সৃষ্ট যন্ত্রমানুষের নাম রাখিয়াছিলেন রোবট। ক্রমে ওই রোবট কথাটি এতটা জনপ্রিয় হইয়া ওঠে যে যন্ত্রমানুষ বুঝাইবার জন্য প্রত্যেক ইংরেজি অভিধানেই রোবট শব্দটি স্থান লাভ করিয়াছে। কিন্তু বাস্তব জগতে এইরকম প্রায় মানুষের সমকক্ষ রোবট প্রস্তুত করিয়া একজন বাঙালি অপরাধী যে এমনভাবে স্বার্থ সিদ্ধির চেষ্টা করিবে, এটা ছিল আমাদের নিরঙ্কুশ কল্পনারও অতীত। কিন্তু বড়ই দুঃখের বিষয় যে মোহনেন্দু নিজের অপূর্ব প্রতিভাকে সৎপথে চালনা করিয়া দেশের ও দশের কাছে ধন্যবাদ ভাজন হইতে পারিল না। জয়ন্ত বললে, রিপোর্টারের একটা ভুল হয়েছে। পাশ্চাত্য দেশের সবাই জানে অনেক বিষয়েই প্রায় মানুষের সমকক্ষ, এমনকি কোনো ক্ষেত্রে মানুষেরও চেয়ে কার্যকর রোবট প্রস্তুত করা অনায়াসেই সম্ভবপর। এই হালেই এ সম্বন্ধে একটি টাটকা খবর পাওয়া গেছে। সেদিন তোমার কাছে আমি কানাডার ডিফেন্স রিসার্চ বোর্ডের চেয়ারম্যান ডক্টর H.M. সোলান্ডার কথা তুলেছিলুম, মনে আছে? মানিক বললে, আছে। তিনি কি বলেন শোনো। প্রথম মহাযুদ্ধে যেমন অশ্বের স্থান অধিকার করেছিল ট্যাঙ্ক, ভবিষ্যতের যুদ্ধে পদাতিক সৈন্যদের স্থান দখল করবে তেমনি রোবটরাই। তাদের থাকবে কৃত্রিম শ্রবণ, দৃষ্টি, স্পর্শ ও ঘ্রাণের শক্তি, ও তারা অবস্থা বুঝে ব্যবস্থা ও আগ্নেয়াস্ত্র ব্যবহারও করতে পারবে। তারা জলে জাহাজ আর শূন্যে বিমান চালাবে, রিপোর্ট লিখবে ও রেডিওর সাহায্যে নির্দেশ গ্রহণ করবে। আমাদের সৈনিকরা শত্রুদের অগ্নিবর্ষণের ফলে অশান্ত বা ছত্রভঙ্গ হয়ে পড়বে না। তারা হবে ইলেকট্রিক স্নায়ু আর স্মৃতিশক্তির অধিকারী। এও প্রকাশ পেয়েছে যে ডক্টর সোল্যান্ড এরকম যন্ত্রমানুষ প্রস্তুত করবার পদ্ধতি জানেন, এবং ইঞ্জিনিয়াররা সেই পদ্ধতিতে কাজ করলে তা সম্ভবপর হবে। মানিক বললে, আচ্ছা জয়ন্ত, তুমি কি আগেই বুঝতে পেরেছিলে যে এই ঘটনাগুলো হচ্ছে যন্ত্রমানুষের কীর্তি? প্রথমে বুঝতে পারিনি, পরে আন্দাজ করতে পেরেছিলুম। কেমন করে? যা অপ্রাকৃত বা অলৌকিক তা আমি বিশ্বাস করি না, তার একটা বৈজ্ঞানিক কারণ খুঁজতে চাই। মানুষ বা অন্য কোনো জীবজন্তুর চোখে মোটরের হেডলাইটের মতো আলো জ্বলতে পারে না। ধরে নিলুম ওটা যান্ত্রিক কৌশল। তারপর একসঙ্গে একই কণ্ঠে বহু কণ্ঠের ধ্বনি, ওটাও জীবজগতে অসম্ভব। সুতরাং ধরে নিলুম মূর্তিটার লোহার আবরণের তলায় আছে ফোনোগ্রাফের মতো কোনো রেকর্ড করবার যন্ত্র, যা একসঙ্গে নানা কণ্ঠ নিঃসৃত শব্দের পুনরাবৃত্তি করতে পারে। তারপর মূর্তিটার আপাদমস্তক লৌহ আচ্ছাদনে ঢাকা শুনেই আমার মনে পড়ে গেল পাশ্চাত্য দেশের রোবটদের কথা। কিন্তু এখনো আমার সব প্রশ্নের উত্তর পাইনি। তাই মোহনেন্দু লিখিত স্বীকারোক্তির জন্য অপেক্ষা করছি। ওই যে সিঁড়ির উপরে সুন্দরবাবুর ভারী ভারী পায়ের আওয়াজ পাচ্ছি, দেখি উনি কি সমাচার বহন করে আনছেন। সুন্দরবাবুর প্রবেশ। জয়ন্ত শুধলে, মোহনেন্দু স্বীকারোক্তি লিখে দিয়েছে? খানকয় কাগজ টেবিলের উপর ফেলে দিয়ে সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এই নাও। বাবা, কি কাণ্ড! কাগজগুলো তুলে নিয়ে জয়ন্ত পড়তে বসল। আপনারা কেউ ভাববেন আমি চোর, কেউ ভাববেন আমি রাহাজান, কেউ ভাববেন আমি ডাকাত, এবং কেউ বা ভাববেন আমি ওদের চেয়েও নিম্ন শ্রেণীর জীব। নিজেকে সাধু বলে প্রচার করতে চাই না,
তবে আমার উদ্দেশ্য ও আদর্শ নিয়ে বিচার করে দেখলে বুঝতে পারবেন যে আমি ওদের কারোরই দলের লোক নই। ক্যাপেকদের আর নাটক পাঠ করে সর্বপ্রথমে এদিকে আমার মন ও দৃষ্টি আকৃষ্ট হয়। তারপর পাশ্চাত্য দেশের নানা বিশেষজ্ঞের মতামতের সঙ্গে পরিচিত হই। ক্রমে খবর পাই ও দেশে সত্যি সত্যিই কেউ কেউ যন্ত্রমানুষ তৈরি করেছেন। তারা ক্যাপেকদের কল্পিত রোবটদের মতো অতটা উন্নত না হলেও তাদের কার্যকলাপ দেখে জনসাধারণ বিপুল বিস্ময় অভিভূত না হয়ে পারেনি। কিঞ্চিৎ পৈতৃক সম্পত্তি ছিল, তারই উপরে নির্ভর করে আমেরিকায় গিয়ে হাজির হলুম। কারণ আধুনিক যন্ত্রযুগে আমেরিকাই সবচেয়ে অগ্রসর দেশ। সেখানে সুদীর্ঘ ৮ বৎসরকাল থেকে বিভিন্ন যন্ত্রবিদ্যা বিশারদের অধীনে শিক্ষালাভ ও হাতে নাতে কাজ করে ফিরে আসি আবার বাংলাদেশে। বলে রাখা উচিত, ওই সময়ের মধ্যে আমি বিজ্ঞানের আরো নানা বিভাগে ঘনিষ্ঠ জ্ঞান অর্জন করেছি। তারপর কত গভীর চিন্তা ও কত প্রাণপণ সাধনা, কত দুরূহ পরীক্ষার আর বারবার ব্যর্থতার পর আমার আদর্শানুযায়ী যন্ত্রমানব সৃষ্টি করলুম। এখানে তার দীর্ঘ ইতিহাস দিয়ে আপনাদের মন ভারাক্রান্ত করতে চাই না। সফল হয়ে বেড়ে উঠল আমার উচ্চাকাঙ্ক্ষা। কথায় আছে, আশাবোধিং কো গত, আশার শেষ নেই। আর তাই হলো আমার পতনের কারণ। ভাবলুম সৃষ্টি করব দলে দলে এমন যন্ত্রমানুষ, যাদের সংখ্যা কেউ গুণে উঠতে পারবে না, যারা সত্যিকারের মানুষের চেয়ে হবে ঢের বেশি শ্রমশীল, আজ্ঞাপালক ও কষ্ট সহিষ্ণু। সেই সব নকল মানুষের সাহায্যে আমি আসল মানুষের সমাজকে অধিকতর উন্নত ও শ্রীমন্ত করে তুলব। এই উচ্চাকাঙ্ক্ষাই হলো আমার কাল। কারণ প্রথম যন্ত্রমানুষ তৈরি করবার জন্যে আমাকে নানা পরীক্ষা কার্যে নিযুক্ত হতে হয়েছিল, এবং তাইতেই নিঃশেষিত হয়ে গিয়েছিল আমার পৈতৃক সম্পত্তির অধিকাংশই। দলে দলে নতুন যন্ত্রমানুষ প্রস্তুত করতে গেলে দরকার হবে প্রচুর টাকা। সে টাকা পাবো কোথায়? সেই সময় আমার মাথায় আসে যন্ত্রমানুষের সাহায্যে রাহাজানি করবার দুর্বুদ্ধি। স্থির করলুম, যেসব অবাঙালি বাংলার রক্ত শোষণ করতে আসে তাদের পেছনে যন্ত্রমানুষকে লেলিয়ে দিয়ে জোগাড় করব আমার মূলধন। তারপর সেই টাকায় নতুন নতুন যন্ত্রমানুষ তৈরি করে তাদের নিযুক্ত করব বাংলাদেশের গঠনমূলক কার্যে। রাহাজানির জন্য যে পাপ হবে সে পাপ স্খালন করব স্বদেশের মঙ্গল সাধন করে। এই ছিল আমার যুক্তি। হয়তো এই যুক্তি ভুল, সাফল্যের গর্বে আগে তা বুঝিনি, এখন বুঝতে পারছি। সমাজ বিরোধী কার্যের দ্বারা সমাজের মঙ্গল সাধন হয় না। এখন আমার সৃষ্ট যন্ত্রমানুষের কয়েকটি বিশেষত্বের কথা সংক্ষেপে বলবো। এর শরীরের অধিকাংশই ইস্পাত দিয়ে তৈরি। এর পায়ের তলায় আছে রোলার, সমতল মেঝের উপর দিয়ে বেগে ছুটবার জন্য। এ চিন্তা করতে পারে। এর মধ্যে খানিকটা ব্রেন টিস্যু রাখবার ব্যবস্থা করেছি। তবে মানুষের মতো এর মাথার ভেতরে তা থাকে না, থাকে তামার আধারে বুকের ভেতরে। এর স্মৃতিশক্তি আছে। এর 2 চক্ষুর জায়গায় যে দুটো অগ্নিশিখা আছে সে দুটো সত্যি সত্যি কেবল হেডলাইটের কাজ করে। ওর আসল চোখগুলো আছে পূর্বকথিত ওই তামার মস্তিষ্ক বাক্সের মধ্যে, এবং সংখ্যায় তারা 10টি। ওই তামার আধার বা বাক্সটি হচ্ছে প্রায় এর সর্বস্ব, কারণ ওইখানেই মস্তিষ্ক ও চোখের সঙ্গে আছে ওর শ্রবণ যন্ত্র ও ঘ্রাণ যন্ত্র। আপনাদের অজ্ঞ সেপাইরা যন্ত্র মানুষের প্রাণ পদার্থের মতো ওই তামার বাক্সটি গুলি ছুঁড়ে নষ্ট করে দিয়েছে। ধাতু দিয়ে একটা ছোট বা বড় পুতুল করা কিছুমাত্র কঠিন নয়, কিন্তু প্রাণ পদার্থ নষ্ট হলে নষ্ট হয় তার সর্বস্বই। যন্ত্রমানুষ একটা অব্যক্ত শব্দ উচ্চারণ করতে পারে বটে, কিন্তু কথা কইতে পারে না। তবে সে কানে যা শোনে রেকর্ড করতে পারে, এবং সেই জন্যেই তার মধ্যে ম্যাগনেসিয়াম তার জড়ানো একটা কাঠিম আছে। সে আঁক কষতে পারে, হিসাব রাখতে পারে, ফোনে ডাক এলে রিসিভার ধরতে পারে। সে করতে পারে আরো অনেক কিছুই। আমার হুকুম দেবতার হুকুম বলে মানতে বাধ্য, কিন্তু কলকবজার কথা জোর করে কিছুই বলা যায় না। যাতে হঠাৎ অবাধ্য হয়ে সে কোনো অকার্য কুকার্য করতে না পারে, সেই জন্যেই তারও উপায় রেখেছি আমার নিজের হাতেই। পকেট ক্যামেরার মতো ছোট্ট একটি জিনিস সর্বদাই আমার সঙ্গে সঙ্গে থাকে। যন্ত্রমানুষ যত দূরেই যাক না কেন, সে আমার মত বিরুদ্ধ কোনো কাজ করলেই আমি ওই যন্ত্রের সাহায্যে তৎক্ষণাৎ জানতে পারবো।
এবং বহুদূর থেকেই সঙ্গে সঙ্গে কল টিপে হরণ করব তার সকল শক্তি। আরো অনেক কথাই বলতে পারতুম, কিন্তু বললুম না এই জন্যে যে বিশেষজ্ঞ ছাড়া সেসব অন্য কেউ বুঝতে পারবে না। আর বলেই বা কি হবে? আমার আশার স্বপ্ন তো ভেঙে গিয়েছে। এখন দিন রাত কেবল চোখের সামনে দেখছি খোলা রয়েছে কারাগারের দ্বার। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।